ওকে, দেখো ভাইয়া এখানে কি কি অঙ্ক আছে একটু বলে দিই। আমাদের পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে যে অঙ্কগুলো লাগে সেটা হচ্ছে, একটা হচ্ছে শতকরা ও সংযুক্তি বিষয়ক, শতকরা ও সংযুক্তি বিষয়ক গণনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি নাম্বার 1, 1 নম্বর ক্যাটাগরি, শতকরা ও সংযুক্তি বিষয়ক গণনা। এখান থেকে আমাদের এইচএসসি তে কোনো কোশ্চেন আসবে না, এখান থেকে শুধু সাস্ট আর বাকি ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে এখান থেকে প্রশ্ন আসে, আর কোথাও প্রশ্ন আসে না। আরেকটা কথা, তোমাদের বর্তমান এইচএসসি সিলেবাসে এটা শুধু টাইপটার নাম বলা আছে, কিন্তু এখান থেকে ভেতর থেকে যে প্রশ্নগুলো এগুলো আর দেওয়া নাই, মানে বইতে দেওয়া নাই, ভর্তি পরীক্ষায় আসে। ঠিক আছে, বইতে কিন্তু দেওয়া নাই, একটা অঙ্ক দেওয়া নাই, জাস্ট নাম লেখা আছে শতকরা বিষয়ক অঙ্ক যে করা লাগে। আচ্ছা, 2 নাম্বার মোল সংখ্যা বিষয়ক। আচ্ছা, 3 নাম্বার সমীকরণ সংক্রান্ত, সমীকরণ সংক্রান্ত গণনা। মোল সংখ্যা বিষয়ক এখান থেকে এমসিকিউ আসবে, সমীকরণ সংক্রান্ত এখান থেকে এমসিকিউ আসবে, প্লাস রিটেনের সম্ভাবনা খুবই কম, রিটেনের সম্ভাবনা বাট এমসিকিউ সম্ভাবনা বেশি। ওকে, আচ্ছা, ভর্তি পরীক্ষার জন্য আবার লাগে, এগুলো সবই লাগে। ওকে, এবার আসি 4 নাম্বার পয়েন্ট, ঘনমাত্রা বিষয়ক গণনা। আমরা আজকে 4 নাম্বার অংশটা দিয়ে শুরু করব। প্রথমেই কিভাবে ঘনমাত্রা এবং দ্রবণ সম্পর্কিত গণনা করা যায়, ঘনমাত্রা বিষয়ক। এইটা আমাদের পুরো চ্যাপ্টারের যে কোনো অঙ্ক করতে লাগবে, এ কারণে এটা হচ্ছে সবচেয়ে বেসিক ক্লাস আজকের ক্লাসটা, ঘনমাত্রা বিষয়ক। ওকে, 5 নাম্বার হচ্ছে দ্রবণ মিশ্রণ আর দ্রবণ মিশ্রণ আর কি। 6 নাম্বার এসিড ক্ষার প্রশমন, এসিড ক্ষার প্রশমন। আচ্ছা, এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত টাইপ পেয়ে গেছি, এগুলো হচ্ছে এইচএসসি, সব সময় এইচএসসি তে এই 2 টাইপ থেকে প্রশ্ন আসবে সব সময়, বিগত 8 বছর ধরে এটাই চলতেছে, দ্রবণ মিশ্রণ আর এসিড ক্ষার প্রশমন। 7 নাম্বার হচ্ছে জারণ বিজারণ, জারণ বিজারণ সংক্রান্ত। এইচএসসির প্রশ্নে একটা সেট অবশ্যই জারণ বিজারণ, এক সেট কোশ্চেন, আর 5 আর 6 নাম্বার মিলে আরো এক সেট কোশ্চেন। ঠিক আছে, ওকে, আমরা 4, 5, 6, 7 এই সিরিয়ালে যাব, 1, 2, 3 অংশগুলো পরে পড়বো। আর লাস্ট একটা ছোট্ট টাইপ আছে, এটাকে 8 নাম্বার বলা যায়, আবার জারণ বিজারণের মধ্যেও বলা যায়, এটা হচ্ছে বিআর তাদের সূত্র অনুযায়ী কিছু অঙ্ক লাগে, এটা আসে আছে এমসিকিউ তে, আর বিগত 3 বছর পরপর 3 বছর বুয়েটে আসছে, একদম পরপর 3 বছর, 16, 17, 17, 18, 18, 19 সেশনে। ঠিক আছে, ওকে, বিআর ল্যাম্বার্ট সূত্র থেকে আসছে এমসিকিউ, এমসিকিউ আসে এইচএসসি তে আর ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসছে আমাদের প্রশ্ন। ওকে, ঘনমাত্রা বিষয়ক গণনা থেকে আমরা আমাদের পড়া স্টার্ট করতেছি। তো ঘনমাত্রা আমাদের বোঝানোর জন্য, একটা দ্রবণকে প্রকাশ করার জন্য কি কি ঘনমাত্রার ইউনিট লাগে, আমাদের যে ইউনিটগুলো লাগে এর মধ্যে একটা হচ্ছে মোলারিটি, 2 নাম্বার হচ্ছে মোলালিটি, 3 নাম্বার হচ্ছে নরমালিটি, নরমালিটি, 4 নাম্বার হচ্ছে ফর্মালিটি, মোলারিটি, মোলালিটি, নরমালিটি, ফর্মালিটি। আচ্ছা, এটা হচ্ছে রিটি আর, আর এটা হচ্ছে এল, ছোট হাতের এল। ঠিক আছে, ওকে, 4 নাম্বার হচ্ছে ফর্মালিটি। এরপরে আমাদের লাগে হচ্ছে পার্টস পার মিলিয়ন বা পিপিএম, এরপরে লাগে হচ্ছে পার্টস পার বিলিয়ন বা পিপিবি, এরপরে লাগে হচ্ছে আমাদের শতকরা, আর এরপরে লাগে হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ। এই 8টা আছে আমাদের বিভিন্ন ঘনমাত্রা প্রকাশের একক। আমরা এগুলো সম্পর্কে এখন বিস্তারিত পড়বো, প্রথমে কনসেপ্ট, এরপরে ম্যাথ গুলা শেষ করব। তো আমি তোমাদেরকে এখন একটা পিডিএফ শেয়ার করব, স্ক্রিন শেয়ার করব, আমি পিডিএফ এর পড়াগুলোই তোমাদেরকে আবার ওভাররাইট করে করে পড়াবো। ঠিক আছে, এই যে প্রথমে যে কথাগুলো বলছি এখানে প্রথম পেজেই লেখা আছে। ওকে, আশা রাখি, এবং তোমরা প্রয়োজনে চাইলে জুম ইন এবং জুম আউট করে করে দেখতে পারবা। ঠিক আছে, ওকে, এটা পিডিএফটা আমি ক্লাস শেষে তোমাদের দিয়ে দিব। চলো একটু সহজভাবে বুঝছি, দেখো ভাই, ক্লাস 9, 10 যেরকম ছিল ওইখান থেকে আমরা আসলে শুরু করব কনসেপ্ট। মোলারিটি, মোলারিটি জিনিসটা কি? মোলারিটি হচ্ছে যে
প্রতি 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। এটা কেমন? এটা হচ্ছে, মনে করো তোমাকে আমি বললাম যে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ বানাও। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল মানে কত? 1 মোল মানে হচ্ছে 40 গ্রাম। কত? 40 গ্রাম। 1 মোল মানে তার আণবিক ভর বা 40 গ্রাম। তুমি এখন একটা আয়তন মিতিক ফ্লাক্স নিবা, এটা হচ্ছে তোমার ফ্লাস্ক। এই ফ্লাক্সটার মধ্যে তুমি বাহির থেকে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা প্রথমে, ঠিক আছে? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড তো দানাদার, তাই না? এই দানাদার পদার্থগুলো 40 গ্রাম নিলে সে কি ফ্লাস্কের কিছু আয়তন দখল করবে না? কিছু পরিমাণ আয়তন কিন্তু সে দখল করবে। এই দখল করার পরে তুমি বাহির থেকে পানি অ্যাড করা শুরু করবা, ঠিক আছে? এটা কি গেল? এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে তোমার দ্রব, আর এই পানিটা যেটা অ্যাড করতেছো সেটা কি? সেটা হচ্ছে তোমার দ্রাবক। এই দুইটা মিশানোর পরে মিশতে 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 মনে করো এখানে দাগ কাটা আছে, দাগ কাটা থাকে না বিভিন্ন বোতলের গায়ে, এইখানে দাগ কাটা আছে 1 লিটার। তুমি পানি ঢালতে ঢালতে যখন 1 লিটার পূর্ণ হয়ে গেল, তুমি বলবা এই দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি, যেটাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। কি শিখলাম আমরা? মোলারিটি মানে প্রতি 1 লিটার দ্রবণে যতটুক পরিমাণ, যত মোল পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে। 1 মোল পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় থাকলে তাকে বলবো 1 মোলারিটি। এটা কোনোদিন এরকম ভাবার দরকার নেই যে আমি 1 লিটার পানি নিচ্ছি, না, আমি পানি 1 লিটার নিব না, আমি টোটাল দ্রব এবং দ্রাবক টোটাল মিলে দ্রবণটা 1 লিটার হবে, অর্থাৎ দ্রবটাও তো কিছু জায়গা দখল করবে। তাহলে পানি কতটুকু নিচ্ছি? তুমি বলো পরিমাণগত পানি নিচ্ছি, পরিমাণ মতো পানি নেওয়ার ফলে তোমার টোটাল 1 লিটার পরিমাণ জায়গা দখল করতে হবে। টোটাল দ্রবণটার আয়তন কত হতে হবে? 1 লিটার হতে হবে। আচ্ছা, এখন কেউ যদি আমাকে বলে যে 0.2 মোলারিটি দ্রবণ বানাও সোডিয়াম হাইড্রোক্সাইডের, তাহলে আমি বলবো 0.2 মোল পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে 1 লিটার দ্রবণে। আচ্ছা, কিছু জ্ঞানমূলকের সংজ্ঞা পড়াই। 1 মোলারিটি এই ধরনের দ্রবণকে বলে মোলার দ্রবণ। তো জ্ঞানমূলকে জিজ্ঞাসা করবে তোমাকে মোলার দ্রবণ কি, তুমি বলবা প্রতি 1 লিটার দ্রবণে যদি 1 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকে, তাহলে ওই পদার্থ বা ওই বস্তুটার যে ঘনমাত্রা দ্রবণে সেটাকে বলা হয়, বা দ্রবণটার ঘনমাত্রা 1 মোলারিটি বলে, এবং এই দ্রবণটাকে মোলার দ্রবণ বলে। আচ্ছা, 0.5 মোলার, এটাকে আবার শর্টকাটে নাম দিছে তারা সেমি মোলার। কি নাম দিছে ভাইয়া? সেমি মোলার। আচ্ছা, তোমাকে যদি বলে সেমি মোলার দ্রবণ বলতে কি বোঝায়, তুমি বলবা যে প্রতি 1 লিটার দ্রবণে, আই রিপিট দ্রবণে 0.5 মোল পরিমাণ পদার্থ দ্রবীভূত থাকলে তাকে বলে সেমি মোলার দ্রবণ। আচ্ছা, আরেকটা আছে আমাদের 0.1 মোলার, এটাকে বলে ডেসিমোলার। কি বলে ভাইয়া? ডেসিমোলার। এগুলো 9, 10 এর বইতেই ছিল, আমি আবার রিপিট করতেছি। প্রতি 1 লিটার দ্রবণে 0.1 মোল পরিমাণ বস্তু দ্রবীভূত থাকলে তাকে বলে হচ্ছে ডেসিমোলার। ওকে, সেন্টিমোলার। সেন্টি হচ্ছে 0.01 মোলারিটি, 1 মোলারিটির বা 1 মোলারিটি ঘনমাত্রা 100 ভাগের 1 ভাগ। তাহলে প্রতি 1 লিটার দ্রবণে 0.01 মোল পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে তাকে বলবো হচ্ছে আমরা সেন্টিমোলার। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে যদি কথা বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল বা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর মানে কিন্তু 40 গ্রাম। আচ্ছা, তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কোন জায়গায় যদি নিয়ে বানানো হয় দ্রবণ, তাহলে সেই দ্রবণের ঘনমাত্রা হবে 1 মোলারিটি। সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.5 মোল মানে কিন্তু হচ্ছে ভাইয়া 20 গ্রাম। তাহলে 20 গ্রাম নিয়ে যদি কোনো দ্রবণ বানানো হয় সেটা হবে 0.5 মোলারিটি। সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.1 মোল পরিমাণ নেওয়া মানে কত? 4 গ্রাম। ঠিক আছে না? 40 কে 10 দিয়ে ভাগ করে দাও, কত? 4 গ্রাম। আচ্ছা, যদি সেন্টিমোলার বলে 0.01 মোল নিতে হবে, অর্থাৎ 100 দিয়ে 40 কে ভাগ দিলে কত? 0.4 গ্রাম। এভাবে করে আমরা একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের অনেক রকম দ্রবণ বানাতে পারতেছি। ঠিক আছে না? ওকে, তাহলে এই মোলারিটি আমরা সবাই জানি বা বুঝি। এরপর আমরা আসবো হচ্ছে মোলালিটি। ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয় এটাকে, স্মল এম। আর ক্যাপিটাল এম মানে মোলারিটি, স্মল এম মানে মোলালিটি। আচ্ছা, এখন যদি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 কেজি দ্রাবকে বা 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে প্রতি 1 কেজি দ্রাবকে, অর্থাৎ মোলালিটি ইজ ইকুয়াল টু হচ্ছে দ্রবের মোল সংখ্যা, দ্রবের মোল, মোল মানে কতটুকু নিছো, ডিভাইড বাই দ্রাবকের ভর,
দ্রাবকের ভর কিসের কেজিতে? 1 কেজিতে। এবার একটু কথাটা বোঝার চেষ্টা করো। দেখো ভাই, সারা জীবন কি তুমি পানি দিয়ে দ্রবণ বানাবা? কেন, তোমার দ্রবণটা কেরোসিন দিয়ে হতে পারে না? কথা বুঝতে পারছো? তোমার দ্রাবক কিন্তু সারা জীবন পানি না। আচ্ছা, 1 কেজি পানি আর 1 লিটার পানি একই কথা, কারণ পানির যে ঘনত্ব 1 গ্রাম পার ml বা 1 কেজি পার লিটার। কথা বুঝতে পারছো? 1 কেজি পানি আর 1 লিটার পানি কিন্তু সেম কথা। কিন্তু 1 কেজি মধু আর 1 লিটার মধু কি সেম কথা? 1 কেজি কেরোসিন আর 1 লিটার কেরোসিন কিন্তু সেম কথা না, কারণ এই মধু বা কেরোসিনের ঘনত্ব পানির মতো না। ঠিক আছে না? তাহলে যদি দ্রাবকটা পানি ব্যতীত অন্য কেউ হয়, সেক্ষেত্রে আমার মোলালিটি লাগতে পারে। সেক্ষেত্রে ব্যাপারটা কেমন, মনে করো তোমাকে ইভেন তুমি পানি দিয়েও মোলালিটি ক্যালকুলেশন করতে পারো। মোলালিটির কনসেপ্ট হচ্ছে পরিমাণটা দ্রাবকের ভরের অনুযায়ী হবে। মনে করো তোমাকে আমি বললাম সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলাল ছোট হাতের এম, তাহলে তুমি আগের মতোই 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডই নিবা। বাট এইবার আর তুমি ওইরকম চিন্তা করতে হবে না যে দাগ কাটা পর্যন্ত তোমাকে পানি ভরতে হবে, ওরকম না। তুমি যে দ্রাবকটা ব্যবহার করবা, সেটা যে দ্রাবকই হোক না কেন, তুমি বাহির থেকে দ্রাবকটা 1 কেজি পরিমাণ পরিপূর্ণভাবে এই পাত্রে ঢেলে দিবা। পরিপূর্ণভাবে এই পাত্রে ঢেলে দেওয়ার পরে 1 কেজি পরিমাণ দ্রাবক, এই যে দ্রবণটা তৈরি হবে, এটাকে বলবে 1 মোলাল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। 1 মোলাল, নট মোলার, র হবে না। মোলারিটিতে আর মোলালিটিতে এল। ঠিক আছে, মোলালিটিতে এল। কথা বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের মোলারিটি আর মোলালিটির মধ্যে ডিফারেন্স। আমরা দুইটারই অঙ্ক করব, বাট আমরা আরো কিছু কথাবার্তা আছে, সেগুলো শেষ করার পরে অঙ্কে হাত দিব। ঠিক আছে? ওকে, তোমাদের কোনোটা যদি রিপিট করতে হয় কমেন্ট বক্সে লিখে রাখবা, আমি আবার রিপিট করব। ওকে, তাহলে পানি ব্যতীত। এখন কথা হচ্ছে যে ভাইয়া মোলালিটির অঙ্ক করার সময় আমার কি কি জিনিস লাগতে পারে? দেখো ভাইয়া, তোমাকে যদি অঙ্ক করতে বলে মোলালিটিতে, কথাটা বুঝে নিও, মোলালিটিতে, আবার যার অঙ্ক করতে বলছে তার পরিমাণ যদি আমাকে মিলিলিটারে দিয়ে দেয়, আয়তন দিয়ে দেয়, যদি অঙ্ক করতে বলছে মোলালিটিতে কিন্তু দ্রাবকের আয়তন দেওয়া, দ্রাবকের কি দেওয়া, আয়তন দেওয়া, তাহলে কিন্তু ভাইয়া হবে না। শুধু আয়তন জানা থাকলে আমরা কি দ্রাবকের ভর জানতে পারবো? পারবো না। আমরা জানি ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ঘনত্ব সমান সমান কি? ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে কোন জায়গায় যদি আমাকে আয়তন দেওয়া থাকে, অবশ্যই আমাকে প্রশ্নে ঘনত্বটাও দেওয়া থাকতে হবে। তাহলে মোলালিটি দিয়ে অঙ্ক আসবে তখনই যখন অবশ্যই তোমাকে প্রশ্নে ঘনত্বটা দিয়ে দিবে। ঘনত্ব দেওয়া থাকলে, আয়তন দেওয়া থাকলে গুণ করে তুমি ভরটা মেপে মোলালিটির অঙ্ক করতে পারবা। মোলালিটি মানে কি? আবারও বলতেছি, মোলালিটি মানে হচ্ছে দ্রবের মোল সংখ্যা, দ্রবের মোল ডিভাইডেড বাই দ্রাবকের ভর। দ্রাবকের ভরটা কতদিন নিতে হবে ইন্টারন্যাশনালি? এটা নিতে হয় কিসে? কেজিতে। প্রতি 1 কেজির জন্য মাপি আমি, মানে তুমি বাংলাদেশে বসে মোলারিটি মাপো আর এই আমেরিকা গিয়ে বসে মোলারিটি মাপো, এটা পুরো ওয়ার্ল্ডে 1 কেজির সাপেক্ষে মাপা হয়। 1 কেজি দ্রাবকে কত মোল দ্রবীভূত আছে। কেউ যদি তোমাকে বলে 0.3 মোল একটা লবণ, মোলাল একটা লবণ আছে, লবণের দ্রবণ আছে, তুমি বলবা ঠিক আছে, নিশ্চয়ই 0.3 মোল পরিমাণ লবণ 1 কেজি দ্রাবকের মধ্যে দ্রবীভূত অবস্থায় আছে। ঠিক আছে, কথাটা বুঝে এই লাইনগুলো বলতে পারা মানে তুমি শিখছো। ওকে, আচ্ছা, এখন একটা অনুধাবনের প্রশ্ন আমাদের খুব আসে, এই যে এই কোশ্চেনটা, মোলারিটি এবং মোলালিটির মধ্যে কোনটি অধিক উপযোগী, এই প্রশ্নটা আমাদের খুব বেশি আসে ভাইয়া। ঠিক আছে, দেখো এটা হচ্ছে মোলারিটি, এটার সাথে দ্রবণের আয়তন সম্পর্কিত। কি সম্পর্কিত? আয়তন। একটা কথা মাথায় রেখো, মনে করো তুমি আহ একটা দ্রবণ বানাইছো, তোমার ল্যাবে তুমি কাজ করতেছো, তুমি একজন বায়োকেমিস্ট বা কেমিস্ট, গত মানে একদিন আগের রাতে তুমি একটা দ্রবণ বানাইছো। তখন যখন তুমি ল্যাবরেটরিতে দ্রবণটা বানাইছো, ওইটার তখন তাপমাত্রা ছিল মনে করো 19 ডিগ্রি সেলসিয়াস। 19 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, রাতের বেলা। ওকে, এর পরের দিন তুমি ওই দ্রবণটা নিয়ে কাজ করবা, পাত্রটাতে তুমি দ্রবণ বানায় রাখছো। আহ ওই পরের দিন দুপুরে তাপমাত্রা হলো 31 ডিগ্রি সেলসিয়াস, তো 12 ডিগ্রি সেলসিয়াসের মতো প্রায় বেড়ে গেছে। তো যেহেতু মোলারিটি আমি যখন ক্যালকুলেট করতেছি বা দ্রবণটা বানাচ্ছি, দ্রবণের আয়তন সম্পর্কিত, আর তোমরা জানো তাপমাত্রার সাথে কিন্তু আয়তনের পরিবর্তন হয়।
কিভাবে? তোমরা জানো তাপমাত্রা দিলে কিন্তু পাত্রেরও কিছু, তোমরা ফিজিক্সে পড়ছো, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণ সহ কিছুটা বৃদ্ধি পায়, তাই না? আচ্ছা, তাপমাত্রার সাথে প্রসারিত হয়। তো তার মানে ইভেন তাপমাত্রার সাথে কিছু পরিমাণ দ্রাবক এভাপোরেট হয়ে যেতে পারে, উদ্বায়ী পদার্থে পরিণত হয়ে যেতে পারে। তো সবকিছুর বিবেচনায় মোলারিটি যেহেতু তাপমাত্রার সাথে সম্পর্কিত, তাহলে মোলারিটির ক্যালকুলেশনে, মোলারিটি, আই রিপিট, বড় হাতের এম, মোলারিটি দিয়ে যে ক্যালকুলেশনটা করা হয়েছে, তাপমাত্রা পরিবর্তন হইলে এই একটুখানি পরিবর্তন হলেও হইতে পারে ওই ক্যালকুলেশনে, একটু এরর আসতে পারে। বলতে পারো ভাইয়া কতই বা এরর আসবে, মনে করেন 0.0001% এরর হয়েছে, আহামরি আর কতটুকু প্রসারণ হয় বা ক্ষেত্রফল প্রসারণ হয়। দেখো ভাইয়া, তোমার আমার জন্য এটা কোনো এরর না, কিন্তু আমরা তো মোল নিয়ে কথা বলতেছি। অ্যাভোগাড্রো নাম্বার কত বলো তো? 10^23 না? 23টা পরিমাণ মনে করো সোডিয়াম ক্লোরাইড ওখানে আছে, 10^23টা। তার যদি এত পার্সেন্ট হয়, তাও দেখবা প্রায় 1-1.5 কোটি বা 10-12 কোটি পরিমাণ সোডিয়াম ক্লোরাইডে অনুর হেরফের হয়ে গেছে, যেটা কিন্তু একটা মেডিসিনের জন্য, একটা একটা টেস্টের জন্য অনেক কিছু। একটা মেডিসিনের একটা উপাদান এদিক ওদিক হলেই এটা বিষ হয়ে যেতে পারে, তাই না? সো এটাও কিন্তু অনেক বিরাট একটা কথা। কিন্তু মোলালিটি যদি নিয়ে আমরা কথা বলি, মোলালিটি হচ্ছে কিসের সাথে সম্পর্কিত? দ্রাবকের ভরের সাথে সম্পর্কিত। এন্ড আমরা এই কথাটা জানি যে তাপমাত্রার সাথে ভর অপরিবর্তিত থাকে। ভরের কোনো পরিবর্তন আছে? ভর একটা অপরিবর্তনশীল রাশি। সো মোলালিটির ক্যালকুলেশনটা আরেকটু নিখুঁত হয়, বা মোলালিটি দিয়ে যে দ্রবণটা বানানো আছে সেটার গ্রহণযোগ্যতা আরেকটু বেশি থাকে মোলারিটি এর তুলনায়। ঠিক আছে, তাহলে এমসিকিউ আসে, নিচের কোনটি তাপমাত্রার সাথে সম্পর্কিত? আনসার মোলারিটি। নিচের কোনটি তাপমাত্রার সাথে সম্পর্কিত নয়? মোলালিটি। নিচের কোন এককটি অধিক উপযোগী? আনসার মোলালিটি। আর অনুধাবনে আসলে দুইটার সংজ্ঞা লিখে, যে দুইটা প্যারায় ভাইয়া লিখে দিছি, দুইটা আলাদা প্যারাগ্রাফে ছোট ছোট করে লিখে দিবা। ঠিক আছে, ওকে। এবার আসো হচ্ছে নরমালিটি। আজকের ক্লাসের অন্যতম ভালো আকর্ষণ হচ্ছে এটা, নরমালিটি। নরমালিটি দেখো, নরমালিটি দিয়ে অঙ্ক আমাদের এমসিকিউর জন্য লাগবে। আমাদের বইতে নরমালিটি দিয়ে এইচএসসির বইতে কোনো অঙ্ক রিটেনে দেওয়া নাই, একটা অঙ্ক আমাদের দেওয়া নাই। তো এটা আমাদের কোথায় লাগবে? এমসিকিউতে স্যাররা দিতে পারে, এবং সম্পূর্ণ এটা লাগবে ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে, ওকে। নরমালিটি, নরমালিটি জিনিসটা কি? আপাতত আগামী 12 থেকে 15 মিনিট খুব বেশি মনোযোগ দিবা এই জিনিসটা, পুরো টপিকটা, কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। ঠিক আছে, দেখো, মনোযোগ সরাবা না। নরমালিটি, নির্দিষ্ট তাপমাত্রায়, সংজ্ঞাটা দেখি, প্রতি 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য পরিমাণকে ওই দ্রবণের নরমালিটি বলে। আচ্ছা, চিন্তা করো না, প্রশ্ন আসবে কথাগুলো, গ্রাম তুল্য পরিমাণ জিনিসটাকে বুঝবো। অর্থাৎ একটু খেয়াল করে দেখি, প্রথমে আমরা পড়ছি মোলারিটি। মোলারিটিতে কি সম্পর্কিত ছিল? 1 লিটার দ্রবণ বা 1000 ml দ্রবণ। এরপরে আমরা পড়ছি মোলালিটি। মোলালিটিতে কি সম্পর্কিত ছিল? 1 কেজি দ্রাবক, দ্রাবকের ভর সম্পর্কিত ছিল। এখন আমরা পড়তেছি নরমালিটি। নরমালিটিতে এসেও দেখলাম আবার দ্রবণ। তার মানে নরমালিটি দ্রবণ এককটা কখন প্রযোজ্য? যদি দ্রবণটা 1 লিটার পরিমাণ হয়, বা পরিপূর্ণ দ্রব আর দ্রাবক মিলে টোটাল 1 লিটার হয়, তখন নরমালিটি এককটা প্রযোজ্য। নরমালিটিতে বলতে বোঝাচ্ছি আমরা দ্রবের গ্রাম তুল্য পরিমাণকে। প্রতি লিটার দ্রবণে দ্রবের গ্রাম তুল্য পরিমাণ, প্রতি 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্য পরিমাণকে ওই দ্রবণের মোলারিটি বলে। বলে ভাইয়া গ্রাম তুল্য ভর মানে কি, বা তুল্য ভর মানে কি? তুল্য ভর মানে হচ্ছে আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন আসবে যে ভাইয়া তুল্য সংখ্যা মানে কি? আচ্ছা, এটা এখন অনেক বড় একটা আলোচনা, আমরা শিখবো তুল্য সংখ্যা জিনিসটা কি। নরমালিটি কেন লাগবে, কোথায় লাগবে আপাতত বলবো না, আপাতত সেই কোথায় যাচ্ছি না, আগে নরমালিটি জিনিসটা কি এটাকে বুঝানি। ওকে, তো প্রতি 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের তুল্য ভরকে ওই দ্রবণের নরমালিটি বলে। তো তুল্য ভর আবার মানে কি? আণবিক ভর বাই তুল্য সংখ্যা। এখন প্রশ্ন হলো তুল্য সংখ্যা মানে কি? তুল্য সংখ্যা কিভাবে বের করব? দেখো, তুল্য সংখ্যা এক একটা জিনিসের এক এক রকম। আচ্ছা, প্রথমে আমরা চিন্তা করব অ্যাসিড নিয়ে, যেহেতু এই অধ্যায়ে আমরা অ্যাসিড, ক্ষার আর লবণ এই 3 জিনিস নিয়ে আলোচনা করব। অ্যাসিড,
অ্যাসিডের তুল্য সংখ্যা একটা অ্যাসিড দ্রবণে কতটি প্রোটন দিতে পারে? একটা অ্যাসিড দ্রবণে কতটি প্রোটন দিতে পারে? ঠিক আছে, একটা অ্যাসিড দ্রবণে কতটি প্রোটন দিতে পারে ওইটা হচ্ছে ওই অ্যাসিডের তুল্য সংখ্যা, কতটি প্রোটন সে দ্রবণে দিতে পারে। আচ্ছা, বা 1 মোল অ্যাসিড কত মোল প্রোটন দিতে পারে? যেমন আমরা যদি সালফিউরিক অ্যাসিড বলি তাহলে সে দ্রবণে কয়টা প্রোটন দেয়? 2টা প্রোটন দেয় আর একটা সালফেট আয়ন দেয়, ঠিক আছে না ভাইয়া? এটা তো সালফিউরিক অ্যাসিড, 2টা প্রোটন একটা সালফেট আয়ন। তাহলে এই সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলি, হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল থেকে একটাই প্রোটন পাই, তাহলে ওর তুল্য সংখ্যা হচ্ছে 1। আমরা যদি ফসফরিক অ্যাসিডের কথা বলি, ফসফরিক অ্যাসিড দ্রবণে 3টা প্রোটন দেয়, এটা তুল্য সংখ্যা হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে তাহলে আমাদের তুল্য সংখ্যার কথাবার্তা। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত হবে? সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর, তার আণবিক ভর কত? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98/2 অর্থাৎ 49 গ্রাম। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর। এখন কথা শোনো, কেউ যদি তোমাকে বলে সালফিউরিক অ্যাসিডের 1 মোল মানে কি 98 গ্রাম না? তার মানে কেউ যদি বলে সালফিউরিক অ্যাসিডের 1 মোলারিটি দ্রবণ, তুমি কি বলবা? যে 1 মোল বা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে টোটাল 1 লিটার দ্রবণে। কথাটা ঠিক আছে না? এটা কি মোলারিটির জন্য। এখন তোমাকে যদি কেউ বলে 1 নরমালিটি সালফিউরিক অ্যাসিড মানে কি? 1 নরমালিটি সালফিউরিক অ্যাসিড মানে কি? তুমি বলবা 1 নরমালিটি সালফিউরিক অ্যাসিড মানে, নরমালিটিতে কি নিতে হয়? তুল্য ভর নিতে হয়, তুল্য ভর পরিমাণ। তাহলে 1 মোলের তুল্য পরিমাণ কত? 49 গ্রাম। তাহলে একটা পাত্র নিয়ে বাহির থেকে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি ওই দ্রবণের মনে করো পানি অ্যাড করতেছি, পানি অ্যাড করতে 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 টোটালটা এই যে 1 লিটার যদি মোট দ্রবণের আয়তন হয়, ওই দ্রবণের ঘনমাত্রাকে বলা হবে 1 নরমালিটি সালফিউরিক অ্যাসিড। তাহলে কেউ যদি প্রশ্ন করে 1 নরমালিটি সালফিউরিক অ্যাসিড মানে কি? 49 গ্রাম পরিমাণ সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে 1 লিটার দ্রবণে। 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 49 গ্রাম পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে 1 লিটার দ্রবণে। এটা হচ্ছে 1 নরমালিটি সালফিউরিক অ্যাসিড। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাইয়া নরমালিটি আর মোলারিটির মধ্যে তুলনা কোথায়? দেখো মেডিকেলের একবার এরকম প্রশ্ন আসছে, নিচের কোন তথ্যটি সঠিক? এরকম দেখো, 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড দ্রবণ, এটা মানে কি 98 গ্রাম আছে, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আর 1 নরমালিটি সালফিউরিক অ্যাসিড, এটার মানে কি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড। তাহলে মোলারিটি আর নরমালিটি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে পার্থক্যটা কোন জায়গায়? যদি আমি 2 নরমালিটি সালফিউরিক অ্যাসিড নিই তাহলে আমি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড নেওয়া হবে। তাহলে 1 মোলারিটি মানে যে কথা, 2 নরমালিটি মানে একই কথা। 1 মোলারিটি মানে যে কথা, 2 নরমালিটি মানে একই কথা। ঠিক আছে, এটার অঙ্কে ইউজটা তো অনেক পরে দেখবা, কেন এগুলো তোমার জানা উচিত। দেখো ভাইয়া তুমি আজকে এই পড়াশোনা করে তুমি একটা জায়গায় যাবা, তুমি মেডিকেলের পড়াশোনায় যাবা, ডাক্তার হবা, নার্স হবা, কেউ হচ্ছে তোমার ইঞ্জিনিয়ার হবা। এখন একটা মেডিসিন তুমি ইমিডিয়েট একটা ইমার্জেন্সি রোগীকে পুশ করতেছো উইদিন 30 সেকেন্ড। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন রকম ভাবে মেডিসিন বানায়। কারো তোমার নিজেরই চোখের ড্রপ বা খাবারের সিরাপ, বাসায় যে মেডিসিন গুলো আছে কোনোখানে শতকরাতে দেওয়া ঘনমাত্রা, কোনোখানে পার্সেন্ট মোলারিটিতে দেওয়া, কোনোখানে নরমালিটিতে দেওয়া। এখন তুমি তোমার মেডিকেল জ্ঞানে পড়ে রাখছো যে এই অ্যালডল বা এই কাশির সিরাপটা আমার রোগীকে দিতে হবে 0.5 মোলারিটি। এখন তুমি ওই কাশির সিরাপটা পরে ফাটছো 0.5 মোলারিটিতে, কিন্তু তুমি যে সিরাপটা সাপ্লাই করছে তোমাকে দোকান থেকে ওটা নরমালিটিতে দেওয়া। উইদিন 30 সেকেন্ড 45 সেকেন্ড তোমার ব্রেনে কিন্তু ক্যালকুলেশন করে ফেলতে হবে যে এটার 1 চামচ যদি হয় 1 মোলারিটি, তাহলে কত চামচ নিতে হবে নরমালিটির জন্য। মানে এইটা হচ্ছে আমাদের ঘনমাত্রার নলেজটা। কোন কোম্পানি কোন ভাবে প্রকাশ করবে আমরা কেউ জানি না। সবগুলা এই 7টা বা 8টা এককের যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, তাহলে 1 মোলারিটি সালফিউরিক অ্যাসিড আর 2 নরমালিটি সালফিউরিক অ্যাসিড আসলে একই কথা, যে এই কথাটা এখানে লেখা আছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া
হাইড্রোক্লোরিক অ্যাসিডে তো তাহলে কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, চেঞ্জ না আসলে নাই, 1 মোলারিটি HCl মানে 1 মোল বা 36.5 গ্রাম HCl আছে 1 লিটার দ্রবণে। আর HCl এর তুল্য ভর কত? তুল্য ভর মানেও কিন্তু 36.5 গ্রাম, কারণ HCl এর তুল্য সংখ্যা 1। তাহলে 1 মোলারিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 নরমালিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড একই কথা, কোনো ভিন্ন কিছু না। আচ্ছা, তুল্য সংখ্যা আমরা এবার আরো দেখব। ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা কিভাবে গণনা করব? ক্ষারের ক্ষেত্রে, আচ্ছা, একটা ক্ষার দ্রবণে কতটি হাইড্রক্সিল দান করতে পারে? একটা ক্ষার দ্রবণে কতটি হাইড্রক্সিল দান করতে পারে সেটা হচ্ছে এই ক্ষারের তুল্য সংখ্যা। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি বলি যে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের কথা, সে দ্রবণে কয়টা দিবে? ক্যালসিয়াম 2+ প্লাস 2OH-, অর্থাৎ সে দ্রবণে 2টা হাইড্রক্সিল আয়ন দিবে। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তুল্য সংখ্যা কত? 2। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের তুল্য সংখ্যা 3। সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইডের তুল্য সংখ্যা 1। একইভাবে তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের কেউ যদি তুল্য ভর বলতে চায়, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তুল্য ভর সমান সমান তার আণবিক ভর হচ্ছে 74, তার তুল্য সংখ্যা 2, অর্থাৎ 37 হচ্ছে তার তুল্য ভর। তার মানে একটা পাত্রে ক্যালসিয়াম হাইড্রক্সাইড কি চুন না? একটা পাত্রে তুমি যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইড দানাদার, বুঝছো, মানে দানাদার অবস্থায় পাওয়া যায় ল্যাবরেটরিতে, তুমি যদি 37 গ্রাম নিয়ে বাহির থেকে পরে মানে দ্রাবক বা পানি অ্যাড করতে থাকো, এই পানি 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 ঢুকতে 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 এইখান পর্যন্ত হয়ে গেল 1 লিটার, টোটাল 1 লিটার, মানে স্টপ, আর দরকার নেই। এরপরে একটু ঝাঁকাইলা, ঝাঁকায় একটা দ্রবণ বানায় ফেললা, শরবতের মতো একটা দ্রবণ হয়ে গেল, এটাকে বলবো আমরা 1 নরমালিটি ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণ। 1 নরমালিটি ক্যালসিয়াম হাইড্রক্সাইড কিভাবে প্রস্তুত করবে? তুমি বলবা আমরা জানি ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণে নিম্নরূপে বিয়োজিত হয়, বিয়োজনটা দেখাবা। তাহলে বলবা ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তুল্য সংখ্যা 2, অতএব এর তুল্য ভর 37 গ্রাম। সুতরাং 37 গ্রাম পরিমাণ ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিয়ে দ্রাবক পরিমাণ মতো দ্রাবক যোগ করে যদি দ্রবণের মোট আয়তন 1 লিটার পূর্ণ করা হয়, তাহলে প্রস্তুত হয়ে গেল 1 নরমালিটি ক্যালসিয়াম হাইড্রক্সাইড দ্রবণ। আরেকবার বলি ভাইয়া, দেখো মুখস্থ হয় কিনা। 1 নরমালিটি ক্যালসিয়াম হাইড্রক্সাইড কিভাবে প্রস্তুত করবে? আমরা বলবো ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিম্নরূপে বিয়োজিত হয়, এর তুল্য সংখ্যা 2, অর্থাৎ 37 গ্রাম, মানে তুল্য সংখ্যা 2, সুতরাং এর তুল্য ভর হচ্ছে 74/2 বা 37 গ্রাম। 37 গ্রাম পরিমাণ ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিয়ে প্রয়োজন পরিমাণ দ্রাবক ব্যবহার করে যদি দ্রবণের আয়তন 1 লিটার করা হয়, তাহলে ওই দ্রবণের নরমালিটি 1 নরমাল। ঠিক আছে, বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড নরমালিটি 1 নরমাল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ট্রিকি কোশ্চেন করে যে এক মোলারিটি বা 1 নরমালিটি ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দ্রাবক কতটুকু? তুমি কি জীবনও ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাইজ দেখছো? এটা কি পাউডার নিছো না টুকরা টুকরা নিছো? কিছু বলছে? এটার আয়তন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিছু জানো? জানো না। তুমি কিছুই জানি না যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আসলে কতটুক জায়গা দখল করতে পারে। সুতরাং দ্রাবকও কতটুক লাগতেছে 1 লিটার হওয়ার জন্য, এটাও আমরা জানি না। এর মানে কি? প্রয়োজন মতো দ্রাবক লাগবে, প্রয়োজন মতো যতটুক অ্যাড করলে 1 লিটার হয় ততটুক লাগবে, আমরা জানি না এটা আসলে কত। ঠিক আছে, ওকে। এবার আমরা আসবো হচ্ছে লবণের ক্ষেত্রে তুল্য সংখ্যা নির্ণয় করা। ঠিক আছে, লবণ, তুমি কি সারা জীবন অ্যাসিড ক্ষার নিয়ে কথা বলবা না? তোমাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রবণ বানানো লাগতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণ বানানো লাগতে পারে। ঠিক আছে, ওকে। লবণের তুল্য সংখ্যা নির্ভর করে একটা লবণ আসলে কত মোল ইলেকট্রন আদান প্রদানে অংশগ্রহণ করে। একটা লবণ যখন কোন একটা জায়গায় রিয়াকশনে যাচ্ছে, সে তো কোনো একটা কিছু বিক্রিয়া করবে বা আদান প্রদান করবে, এটাই স্বাভাবিক, তাই না? ওকে, কত মোল ইলেকট্রনে সে আদান প্রদানে অংশগ্রহণ করতেছে, এটা আসলে কমন সেন্স দেখেও বুঝে ফেলা যায় আসলে। যেমন আমরা যদি বলি তোমাকে সোডিয়াম ক্লোরাইডের কথা, সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম ক্লোরাইড আয়ন দেখেই বোঝা যাচ্ছে একটা একটা ইলেকট্রন আদান প্রদানের ফলেই কিন্তু এই জিনিসটা বিক্রিয়া করবে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তুমি ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যার দিকে তাকায় দেখো দেখি, +2 না? বা ক্লোরিনের দিকে তাকায় দেখো, 2টা ক্লোরাইড মাইনাস, মানে টোটাল জারণ সংখ্যাটা কত? টোটাল -2। তাহলে 2 মোল ইলেকট্রন আদান প্রদান করে। তাহলে একটা লবণ এর তুল্য সংখ্যা বলতে বোঝায় ওই বিক্রিয়ায় বা ওই সিস্টেমে সে কত মোল ইলেকট্রন আদান প্রদান করে। কথাটা আমি আবারও হাইলাইটার দিয়ে দেখা দিচ্ছি, লবণের তুল্য সংখ্যা নির্ভর করে ওই বিক্রিয়ায় বা ওই সিস্টেমে সে কত মোল ইলেকট্রন আদান প্রদান করে। ঠিক আছে, ওকে। তো নরমালি আমরা দেখো এখন
তুমি হয়তো বলো ভাই আমি কেমনে বুঝবো কত মোল ইলেকট্রন, আমি তো মাত্রই বললাম তোমার কমন সেন্স। অর্থাৎ ক্যালসিয়াম সারা জীবনই তার জারণ সংখ্যা +2, সোডিয়াম সারা জীবন তার জারণ সংখ্যা +1, তারপরে জিঙ্ক সারা জীবনই তার জারণ সংখ্যা +2, দেখি বোঝা যাবে। হ্যাঁ যদি আয়রন বলে তাহলে, যদি ফেরাস ক্লোরাইড বলে +2, যদি ফেরিক ক্লোরাইড বলে +3, কোনো সমস্যা নেই, আমি লবণ দেখে চিনতে পারবো। কিউপ্রাস ক্লোরাইড এটা তুল্য সংখ্যা +1, কিউপ্রিক ক্লোরাইড এর তুল্য সংখ্যা +2, মানে তুল্য সংখ্যা মানে এর তুল্য সংখ্যা 2 বা ইলেকট্রন আদান প্রদান সংখ্যা হচ্ছে 2 মোল। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে ক্যালসিয়াম ক্লোরাইডের তুল্য ভর, তার আণবিক ভর হচ্ছে 111, আর তুল্য সংখ্যা হচ্ছে 2, ডিভাইড করলে হয় 55.5। এইটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা, ক্যালসিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা। ঠিক আছে, ওকে। এখন মনে করো তোমরা এমন একটা সিস্টেম উল্লেখ করা হলো, যেমন এই ধরনের সিস্টেম। তোমরা তো জানো যে অবস্থান্তর ধাতু যারা আছে, অর্থাৎ অধ্যায় 3 ফার্স্ট পার্টে তোমরা যখন পড়ছো যে অবস্থান্তর ধাতু কিন্তু অনেক রকমের জারণ অবস্থা থাকে। যেমন আমরা যদি শুধু ম্যাঙ্গানিজের কথাই বলি, এই পৃথিবীতে ম্যাঙ্গানিজ +7, +6, +5, +4, +2 এই সব রকম ভাবে সেই অ্যাভেলেবেল আছে পৃথিবীতে। এখন মনে করো এমন একটা বিক্রিয়ার কথা বলতেছে, মানে এমন একটা অঙ্কের কথা বলতেছে, ওই অঙ্কটা করার আগে তোমাকে একটা দ্রবণ বানায় নিতে হবে। তো অঙ্কটা এমন যে অঙ্কটাতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ সালফেটে পরিণত হয়, আর তোমাকে দ্রবণ বানাইতে বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের, তাও আবার নরমালিটিতে। কথা বুঝো কিন্তু, তোমাকে বলছে 1 নরমালিটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ বানান, ওইটা দিয়ে আপনি বিক্রিয়া করেন। মানে সিস্টেমের মধ্যে বলা আছে বা প্রশ্নে বলা আছে বিক্রিয়াটা করার পরে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হচ্ছে। এখন তুমি এখন কোথায় যাবা? তুমি তো জানো পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডও না ক্ষারও না, এটা কি একটা নিরপেক্ষ যৌগ। নিরপেক্ষ যৌগ বা এই লবণগুলোর ক্ষেত্রে কি হবে, কত মোল ইলেকট্রন আদান প্রদান করতেছে সিস্টেমে, সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। এখন ম্যাঙ্গানিজ +7 থেকে কত জারণ সংখ্যাতে গেছে, +2 তে গেছে। আমি এক্সপেক্ট করি এটা নিশ্চয়ই সবার জানা, পটাশিয়ামের জারণ সংখ্যা +1, অক্সিজেনের -8, অক্সিজেনের -2 করে 4টার জন্য -8, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত এখানে, +7। +7 কিসে পরিণত হয়েছে, সালফেট যদি -2 হয় ম্যাঙ্গানিজ কত হবে, +2। তাহলে ইলেকট্রন আদান প্রদান কয়টা হয়েছে রে ভাই, 5 মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 5। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যদি আণবিক ভর হয় 158.1, এটাকে যদি 5 দিয়ে ডিভাইড করে দাও, এটাই হবে তার তুল্য ভর। এই পরিমাণ নিয়ে যদি 1 লিটার দ্রবণ বানানো হয়, তাহলে আমি বলবো ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ নরমালিটি। তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট 158.1 গ্রাম অর্থাৎ অরিজিন বানাইতা, মানে টোটাল, তাহলে 1 মোলারিটি বলতা না ঘনমাত্রাটা, ওইটাই তুমি 1 নরমালিটি বলবা 5 দিয়ে ভাগ করার পরে। তুল্য ভরটা নিয়ে নেওয়া মানে হচ্ছে নরমালিটি, অরিজিনাল ভর নেওয়া মানে হচ্ছে মোলারিটি। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু দেখে আসি। আচ্ছা মুসা, তুমি কোশ্চেন করছিলা ভাইয়া, আমি টপিকটা ওইটা বুঝিনি, কোনটা বুঝো না একটু বলবা মুসা, নাকি এখন ক্লিয়ার হয়ে গেছে? কোন অংশটা রিপিট করবো? আমি রিপিট তো করবো বুঝলাম, কিন্তু কোন অংশটা? আমি অ্যাসিডের তুল্য সংখ্যা পড়াইছি, ক্ষার পড়াইছি, লবণ পড়াইছি, কোন অংশটা রিপিট করতে হবে? মাহফুজ কোন অংশটা রিপিট করতে হবে একটু বলবা, লাস্ট যে টপিকটা, তাই তো? ঠিক আছে, ওকে, আমি আবার যাচ্ছি তাহলে স্ক্রিনে, দেখো। ওকে, আমি কঠিন কিছু তোমাকে বলি নাই, আমি বলছি লবণ তো অনেক রকমই আছে, একটা সিস্টেম এমন বলে দিছে যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানিজ সালফেট হইতেছে। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানিজ সালফেট হচ্ছে, তুমি এই সিস্টেমের জন্য যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ বানাবা, আমি কি বলছি, একটা লবণের নরমালিটির দ্রবণ বানানোর জন্য ওই লবণের ওই সিস্টেমের তুল্য সংখ্যা বের করতে হবে। এখন অবস্থান্তর ধাতুর তুল্য সংখ্যা অনেক রকম হইতে পারে, ম্যাঙ্গানিজ সারা জীবন তো আর
একরকম ইলেকট্রন আদান প্রদান করে না। কোন অঙ্কে সে একটা ইলেকট্রন খায়, কোন অঙ্কে সে 4টা ইলেকট্রন খায়, কোন অঙ্কে 5টা ইলেকট্রন খায়। মানে সিস্টেম বা বিক্রিয়ক চেঞ্জ করলে ম্যাঙ্গানিজের বিক্রিয়া করার ধরনও তো চেঞ্জ হয়। এমন একটা অঙ্ক এমন যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হবে, অঙ্কের মধ্যে বলা আছে। অঙ্কটা এমন যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় মাধ্যমে জারণ হচ্ছে বা এমন কিছু একটা হচ্ছে, কিছু একটা বলে দিছে। এখন তুমি যখন এই অঙ্কের ক্ষেত্রে দ্রবণ বানাতে হবে তোমাকে নরমালিটিতে, তাহলে তুল্য সংখ্যা জানা লাগবে। তুল্য সংখ্যা মানে কি নিজেকে প্রশ্ন করো, আনসার হচ্ছে একটা লবণ ওই সিস্টেমে যত মোল ইলেকট্রন আদান প্রদান করে। এখন লবণ হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার ম্যাঙ্গানিজের তুল্য সংখ্যা +7। পরিবর্তনটা কার? কেন্দ্রীয় পরমাণু পরিবর্তন হইতেছে, আর কারণ না। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়ার ফলে তৈরি করে ম্যাঙ্গানিজ সালফেট, অর্থাৎ +7 থেকে +2 স্টেট এসে চলে যেতেছে। অর্থাৎ সেই ইলেকট্রন আদান প্রদান করছে 5টা, মানে 5 মোল আর কি। সুতরাং এইখানে তার তুল্য সংখ্যা হচ্ছে 5, আর তুল্য ভর হবে আণবিক ভর বাই তুল্য সংখ্যা। ঠিক আছে, এই হচ্ছে লাস্টের টপিকটা, আমি আবার রিপিট করলাম। এখন আরেকটু ভালো জায়গায় আসি। এই ধরনের প্রশ্ন আমাদের এখন এইচএসসি তেই লাগে, যে ধাতব কার্বনেট, ধাতব অক্সাইড, এদের ক্ষেত্রে। দেখো ভাইয়া, এসিড নিয়ে কথা বললাম, ক্ষার নিয়ে কথা বললাম, তোমরা একটা জিনিস ভালো করেই জানো, শুধুমাত্র একটা সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড মানেই যে অ্যাসিড তা না। বিভিন্ন ধাতুর অক্সাইড এরাও কিন্তু অম্লধর্মী হয়। আচ্ছা, ক্লাস 9-10 এর বইতে একটা কথা লেখা ছিল, ওই কথাটা বলি তোমাদের। ধাতুর অক্সাইড অম্লধর্মী, অধাতুর অক্সাইড, সরি, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী। এই কথাটার মানে কি আসলে? অক্সাইড মানে কি, তুমি মনে করো সোডিয়াম ধাতু, এর উপরে অক্সিজেনের আবরণ পরে সোডিয়াম অক্সাইড তৈরি করে ফেলছে। ঠিক আছে, এখন একটা অক্সাইড তার ধর্ম কেমন হবে সেটা বোঝা যাবে তাকে পানিতে দ্রবীভূত করলে। আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে পানিতে নিই, কি ঘটবে বলো দেখি? ঘটবে হচ্ছে সোডিয়াম পানির OH মাইনাসের সাথে বন্ধন করে কি তৈরি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে না? তাহলে একটা অক্সাইডকে পানিতে নিলে যদি ক্ষার উৎপন্ন হয়, তাহলে তাকে বলে হচ্ছে ক্ষারধর্মী অক্সাইড। একটা অক্সাইডকে পানিতে নিলে যদি অম্ল উৎপন্ন হয়, তাহলে তাকে বলে কি? অম্লধর্মী অক্সাইড। এখন নিশ্চয়ই ধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড, এদের দ্রবণও যেহেতু অম্ল বা ক্ষারে পরিণত হতে পারে, সুতরাং এদেরও একটা তুল্য সংখ্যা অবশ্যই আছে, বা এদেরও অ্যাসিড এর প্রোটন আদান প্রদান সংখ্যা অবশ্যই আছে। তো এই ক্ষেত্রে কিভাবে তুল্য সংখ্যা নির্ণয় করব? দেখো, প্রথম উদাহরণটা হচ্ছে আমাদের সোডিয়াম অক্সাইড। আচ্ছা, একটা অক্সাইড, যেমন ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, দুই ভাবে প্রমাণ করা যায়। হয় তাকে পানিতে দ্রবীভূত করলে ক্ষার উৎপন্ন হবে, অথবা ধাতুর অক্সাইডকে তুমি যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দাও, তুমি যদি আগে থেকেই থিওরিটিক্যালি ডিক্লেয়ার দিয়ে দিতেছো যে ভাই ধাতুর অক্সাইড যেহেতু ক্ষার, তাহলে ক্ষারকে অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে তো লবণ আর পানি উৎপন্ন হবে। তো চলো তো টেস্ট করে দেখি। এই হচ্ছে সোডিয়াম, এই হচ্ছে ক্লোরিন। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াটা কি? প্রশমন বিক্রিয়া। ক্যাটায়ন যাবে অ্যানায়নের সাথে, তৈরি করলো কি? সোডিয়াম ক্লোরাইড। অ্যানায়ন যাবে এই ক্যাটায়নের সাথে, কি তৈরি করলো? পানি। সমতা কি হয়েছে ভাইয়া? সমতা কিন্তু হয় নাই। চলো তো সমতা করি। এখানে সোডিয়াম কয়টা? 2টা, তাহলে এখানে 2 দাও। এখানে ক্লোরিন কয়টা হয়ে গেল? 1টা, তাহলে এখানে 2 দাও। সমতাটা মিলছে কিনা দেখো দেখি। মিলছে না? তাহলে এখন তোমাদের বলি, একটা ধাতুর অক্সাইড দ্রবণে কতগুলা OH মাইনাস দিবে, অথবা একটা ধাতুর অক্সাইডকে প্রশমিত করতে যত মোল অ্যাসিড লাগে ওই সংখ্যাকে ওই ধাতব অক্সাইডের তুল্য সংখ্যা বলে। আবারও বলতেছি, একটা ধাতুর অক্সাইড, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইডকে প্রশমিত করতে তুমি সমতা করে দেখলা কত মোল অ্যাসিড লাগছে? 2 মোল। ওই সংখ্যাকে ওই ধাতব অক্সাইডের তুল্য সংখ্যা বলে। উল্টাটাও বলা যায়, সোডিয়াম অক্সাইডকে পানিতে দিলাম, পানিতে দিলে সে তৈরি করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। আসেন আমরা সমতা করে দেখি, সোডিয়াম কয়টা? 2টা, তাহলে এখানে কি দিব? এখানে 2 দিব। 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছে মানে কি? এই জিনিসটা দ্রবণে, অর্থাৎ 1 মোল সোডিয়াম অক্সাইডকে দ্রবণে নিলে সে 2 মোল পরিমাণ OH মাইনাস দান করে, অর্থাৎ তার তুল্য সংখ্যা কত? 2। আমরা একটু আগে এরকম পড়ছিলাম না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 2টা OH মাইনাস দেয়, তার তুল্য সংখ্যা 2। একইভাবে সোডিয়াম অক্সাইড 1 মোলকে দ্রবীভূত করলে সে দ্রবণে OH মাইনাস দেয় 2টা, তাহলে তার তুল্য সংখ্যা কত? 2। হয় তুমি এইভাবে বলবা, তোমার যদি এইভাবে পছন্দ না হয় যে না ভাই আপনি এইটা যেটা দেখাইছেন আমার এইটা বেশি পছন্দ হয়েছে, ভাই তোমার উপর ছেড়ে দিলাম, তোমার যেটা ভালো লাগে। ভালো লাগে অ্যাসিড প্লাস ক্ষার সমতা করলাম 2 2, ঠিক আছে না? তাহলে 1 মোল ক্ষারকে
বা ক্ষারীয় অক্সাইডকে প্রশমিত করতে যত মোল অ্যাসিড লাগে ওই সংখ্যাকে ওই ক্ষারের বা ওই ক্ষার অক্সাইডের তুল্য সংখ্যা বলে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার এইচএসসির আর আমাদের ঢাকা ভার্সিটির আসা একটা প্রশ্ন, অ্যালুমিনিয়াম অক্সাইড এইটার তুল্য সংখ্যা কত? অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা কত? অ্যালুমিনিয়াম অক্সাইড কি ধাতুর অক্সাইড না অধাতুর অক্সাইড? ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইড কেমন হয়? ক্ষারীয় হয়। কেন ক্ষারীয় হয়? যে সকল অক্সাইডকে পানিতে দ্রবীভূত করলে OH মাইনাস প্রডিউস করে তাদেরকে আমরা ক্ষারীয় অক্সাইড বলতে পারি। অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা একটু টেস্ট করে দেখি তো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তাকে আমরা বিক্রিয়া করে টেস্ট করব। অ্যালুমিনিয়াম কাকে ধরে নিয়ে যাবে? ক্লোরিনকে। অ্যালুমিনিয়াম কেমন জারণ সংখ্যা বিশিষ্ট একটা পরমাণু? +3, 3 না? অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা অযুগ্ম ইলেকট্রন? 3টা। অ্যালুমিনিয়াম যখন বন্ধন করে ইলেকট্রন আদান প্রদান কয়টা হয়? 3টা। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, যোগ পানি তৈরি হইতেছে। চলো তো সমতা করা দরকার, একটু সমতাটা খেয়াল করি সবাই মনোযোগ দিয়ে। অ্যালুমিনিয়াম কয়টা এখানে? 2টা, তাই এখানে 2 দাও। হইছে 2 দেওয়া। এখানে ক্লোরিন কয়টা হয়ে গেল তাহলে? 6টা, তাই এখানে 6 দাও। আচ্ছা, এখানে হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 6টা, তাহলে এখানে সবাই 3 দাও। কথা সে জায়গায় না, কথা এই জায়গায়। 1 মোল অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে কমেন্টে লেখো দেখি তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা কত হয়? অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা কত? ঠিক আছে, আনসারটা কত হবে ভাই? 6 না? চোখের সামনে দেখতে পারতেছি কত? 6। তাহলে 1 মোল ক্ষারীয় অক্সাইডকে প্রশমিত করতে যত মোল অ্যাসিড লাগে ওই সংখ্যাকে ওই ক্ষারের তুল্য সংখ্যা বলে। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা কত? 6। মনে থাকবে? আচ্ছা, আচ্ছা তোমাদের একটু কমেন্ট পড়ি এবার। আচ্ছা, এবার আমি তোমাদেরকে যা যা পড়াইছি এগুলোর এখন আমরা এবার একটু তোমাদের সাথে ইয়া করবো। দেখো, পরীক্ষায় ফেরিক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইডও আসতে পারে। কেউ কি এখন চোখ বন্ধ করে বলতে পারবা এদের তুল্য সংখ্যা কত? ইতিপূর্বে চলে আসছে আমাদের ফেরিক অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইডও আসতে পারে। আনসার কত হতে পারে? 6। কেমনে বুঝলাম আমরা? আমরা বুঝাই ফেলছি এটাকে অ্যাসিড দিলে যে লবণটা তৈরি হবে সমতা করলে অটোমেটিক 6 এমনি আসা পড়বে। ঠিক আছে না? এদের তুল্য সংখ্যাও কত? 6। এখন একটা অঙ্ক শোনো, তোমাকে বললো এক নরমালিটি ফেরিক অক্সাইড দ্রবণ প্রস্তুত করার জন্য কত গ্রাম ফেরিক অক্সাইড লাগে? নরমাল ঢাকা ভার্সিটির বা এইচএসসির বা জাহাঙ্গীরনগরের একটা এমসিকিউ, মানে 15-20 সেকেন্ডে আনসার করার মতো। তুমি ফেরিক অক্সাইডের আণবিক ভর বের করতে পারবা না? কত? আয়রনের আণবিক ভর 56 গুণন 2 যোগ অক্সিজেন প্রত্যেকটা 16 গুণন 3 একটা পাবা না? এটাকে কত দিয়ে ভাগ দিতে হবে বলো দেখি? 6 দিয়ে ভাগ দিবা, বাস। এই পরিমাণ ফেরিক অক্সাইড নেওয়া মানে ওই দ্রবণটা এক নরমালিটি। আমি কিন্তু অনেক কিছু বলছি কিন্তু এখনো এটা বলি নাই কেন এই ভাগগুলা দিলে আমার লাভ কি। এই লাভের এবং লোকসানের কথাটা আরো 2 ক্লাস পরে জানতে পারবা। আজকের ক্লাসে লাভ লোকসান বুঝতে পারবো না, আমরা জাস্ট শিখতেছি কেমনে বানাবো। ঠিক আছে, ওকে। তাহলে 26 একজন আনসার করছে ভাই 26.67 গ্রাম। তাহলে 26.67 গ্রাম হচ্ছে আমার আনসার। পারবা পরীক্ষায় আসলে? এবার কনসেপ্ট ক্লিয়ার তো সবার মোটামুটি? ওকে, আচ্ছা এবার আসো, আমরা কোনটা পড়লাম? ধাতু পড়লাম না? ধাতু। এবার একটু অধাতু পড়ি, অধাতু গুলো নিয়ে পড়ি। অধাতুর অক্সাইডের তুল্য সংখ্যা কেমনে বের করবো? অধাতু, অধাতুর অক্সাইড। আচ্ছা, দুই একটা অধাতুর অক্সাইডের নাম বলো দেখি, তোমরাই বলো কয়েকটা অধাতুর অক্সাইড। ক্লোরিন অক্সাইড, ভেরি গুড। আরো কিছু? ফসফরাস পেন্টা অক্সাইড, ভেরি গুড। আরো আছে না? সহজ বলো কিছু। এই কে বলছে লেড অক্সাইড? লেড তো বেটা ধাতু। ঠিক আছে, জিঙ্ক অক্সাইডও ধাতু। ধাতু না, অধাতু। কার্বন ডাই অক্সাইড, ভেরি গুড প্রীতম। সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, ফসফরাস পেন্টা অক্সাইড, এগুলা কি সব? এগুলা সবই হচ্ছে অধাতুর অক্সাইড। ঠিক আছে না? ওকে, তো আমরা এদের তুল্য সংখ্যা বের করব। আমরা যে কোক, পেপসি, 7 আপ এগুলা খাইতেছি এটার ভিতরে কি আছে ভাই? কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইড উচ্চ চাপে, আমরা জানি কোক পেপসিতে কি থাকে, তোমার একটা কালার থাকবে, তারপরে সুগার বা গ্লুকোজ থাকবে প্রচুর পরিমাণ, তারপরে ফ্লেভার, যে ফ্লেভারটা আমাদের মনে করো ফান্টা বা 7 আপের ফ্লেভার বা অরেঞ্জ লেমন ফ্লেভার, এগুলো কিছু একটা থাকবে। আর কার্বন ডাই অক্সাইড থাকবে। অতি উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইডটা প্রবেশ করাবে।
কার্বন ডাই অক্সাইডটা অতি উচ্চ চাপে যখন ভেতরের ওই পানি গ্লুকোজ এগুলোর সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কি অ্যাসিড ভাই? কার্বনিক অ্যাসিড। এই জন্য আমাদের যখন প্রথম খোলার পরে কোকটা মুখে দিই, জিহ্বার মধ্যে দেখবা একটু ঝিরঝির করে না, মানে একটু অ্যাসিড অ্যাসিড মনে হয়। ওই জন্যই মনে হয়, কারণ কার্বনিক অ্যাসিডটা তখন মাত্র তোমার সাথে লাগলো এবং জিহ্বাস লাগার ফলে একটু ক্ষয় ক্ষয় মনে হয়। ঠিক আছে না? তাহলে একটা ধাতুর অক্সাইডকে আমি অম্ল, ধাতুর অক্সাইডকে অম্ল কেমনে বলতে পারি? যদি তাকে পানিতে দ্রবীভূত করলে অম্ল তৈরি হয়। কার্বনিক অ্যাসিড দ্রবণে প্রোটন কয়টা দিবে? 2টা। আর কার্বনেট দিবে কয়টা? 1টা। কেউ কি বলতে পারবা কার্বন ডাই অক্সাইডের তুল্য সংখ্যা কত? যদি কার্বন ডাই অক্সাইডকে দ্রবণ বানানো হয় তখন তার তুল্য সংখ্যা কত? 2। ঠিক আছে না? 2। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে একটা অ্যাসিডকে পানিতে দ্রবীভূত করে আমরা দেখব তার সে কয়টা প্রোটন দেয় বা না দেয়। ওকে, আচ্ছা এবার আসো সালফার ট্রাই অক্সাইড নিয়ে যদি কথা বলি। সবাই চিনি এটারে কি তৈরি করে? সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফার ট্রাই অক্সাইড, যদি এই সালফার ট্রাই অক্সাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করতে হয়, এরও তুল্য সংখ্যা কত হবে? 2। ঠিক আছে, এটাও কত? 2। ওকে, আমরা তাহলে এগুলা কিছু পারলাম। তোমাদের এরকম আরো পিডিএফ এ 2-1টা এমসিকিউ আরো দেওয়া আছে, তোমরা সুন্দর মতো নিজে নিজে পড়বা। একবার রিডিং করলে, এগুলো হচ্ছে ভাই সারা জীবন মনে রাখার মতো কনসেপ্ট, 10 বার পড়ার কিছু না, জাস্ট একবার। ব্যতিক্রম আছে আমাদের। ব্যতিক্রম মানে হচ্ছে এইটার জন্য তোমাদের রাসায়নিক বন্ধনের কনসেপ্ট থাকতে হবে খুব ভালো করে, কিন্তু আমি আপাতত 2টা ব্যতিক্রম দেখায় দিচ্ছি। ওকে, দিহান না দি ক্ষারের সাথে দিই, আমি তো তোমাকে এই যে সে তৈরি করবে কি? সোডিয়াম কার্বনেট। সমতা করো 2টা, অর্থাৎ একটি অক্সাইডকে প্রশমিত করতে যত মোল ক্ষার লাগে ওইটাই তার তুল্য সংখ্যা। হয় এমনে করবা নয় পানিতে দিয়ে করবা, তোমার যেমনে ভাল লাগে। ঠিক আছে, যেটা ইচ্ছা, 2টার ক্ষেত্রে আনসার সেমই আসবে। আচ্ছা ব্যতিক্রম দেখবো ভাইয়া, একটু ব্যতিক্রম দেখা লাগবে আমাদের। অ্যাসিডের 2টা ব্যতিক্রম আছে। ওকে, ব্যতিক্রম মানে হচ্ছে ওই যেমন ওই হাতি যে দাঁতগুলা দেখা রাখে ওটা দেখানোর দাঁত, কিন্তু হাতি যে দাঁতগুলা দিয়ে খায় ওটা তো ভেতরে। ঠিক আছে, বাহিরে 2টা দাঁত বের হয়ে থাকে না, ওরকম আর কি। তো ফসফরিক অ্যাসিড, এটা দেখলে যেমন মনে হয় সে দ্রবণে প্রোটন দিবে হচ্ছে 3টা, তেমনি এটার নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড। দেখতে মনে হয় দ্রবণে প্রোটন দিবে 3টা, কিন্তু দেয় হচ্ছে 2টা, মানে 2 মোল দেয়। আরেকটা আছে নাম হাইপোফসফরাস অ্যাসিড H3PO2, এইটা দেখতে মনে হয় দিবে 3টা, কিন্তু দেয় হচ্ছে 1টা। এই হচ্ছে কিছু কাহিনী। তো আমি একটু স্ট্রাকচারটা দেখাই ভাই। ওকে, এটা হচ্ছে PO4 3-। এটা একটা যৌগমূলক, এটা কি? PO4 3-। ওকে, কিভাবে চোখ বন্ধ করে এটা আইকা ফেললাম এটা এখন আপাতত তোমাকে আমি বোঝাতে পারবো না। কেন পারবো না? কারণ রাসায়নিক বন্ধনের কনসেপ্ট ছাড়া এটা সম্ভব না। যারা রাসায়নিক বন্ধন ক্লাসটাতে আসো তারা শীঘ্রই হয়তো বা এটার টপিক পেয়ে যাবা, সংকরায়নের মাধ্যমে কেমনে আমরা বের করি। আপাতত তুমি জাস্ট স্ট্রাকচারটা দেখো, দেখতে তো সমস্যা নেই তাই না? দেখো এটা হচ্ছে ফসফেট। ফসফেট একটা যৌগমূলক, যখন সে দ্রবণে বন্ধন করে প্রোটনের সাথে তখন এই হয় না জিনিসগুলো, এইটাকে আমরা তখন কি বলি? ফসফরিক অ্যাসিড। বন্ধন করার পরে তো আর চার্জ থাকবে না, চার্জ গুলা মুছে ফেলি। এটার নাম কি? ফসফরিক অ্যাসিড। এটার নাম ফসফরিক অ্যাসিড। এখন একটা অ্যাসিড কেন অ্যাসিড? একটা অ্যাসিড তখনই অ্যাসিড যে সে দ্রবণে কয়টা প্রোটন দান করতে পারে দ্রবণে। আচ্ছা, এখন বন্ধন কোনটা ভাঙবে বলো দেখি ভাইয়া? অক্সিজেন হাইড্রোজেন, এটা কি তড়িৎ ঋণাত্মক বন্ধন। অক্সিজেন ডেল মাইনাস, প্রোটন ডেল প্লাস, ডেল মাইনাস ডেল প্লাস। তাহলে বন্ধন কোনগুলা ভাঙবে? এই বন্ধনগুলা ভাঙবে, পোলার সমযোজী বন্ধনগুলা ভাঙবে। তাহলে একটা ফসফরিক অ্যাসিড অণু থেকে দ্রবণে বন্ধন ভাঙার ফলে আমি প্রোটন পাই হচ্ছে 3টা। তাহলে ফসফরাস অ্যাসিডের কি সমস্যা? যখন আমরা ফসফরাস অ্যাসিড বলবো, একটু দেখতে হবে। এইচ এইচ, এই যে এটা হচ্ছে ফসফরাস অ্যাসিডের সংকেত। প্রবলেম হচ্ছে ফসফরাস অ্যাসিড H3PO3, অক্সিজেন এখানে 3টা। তো এখন 2টা অক্সিজেন হাইড্রোজেন বন্ধন আছে এখানে, আনফরচুনেটলি একটা হাইড্রোজেন হচ্ছে ফসফরাসের সাথে বন্ধন করা। আচ্ছা, ফসফরাস হাইড্রোজেন বন্ধনটা কি পোলার সমযোজী না বিশুদ্ধ সমযোজী? অবশ্যই বিশুদ্ধ সমযোজী। কেন? কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম।
এই জন্য ভাঙ্গার সময় এই দুইটা বন্ধন ভাঙ্গে, যার কারণে দ্রবণে দুইটা প্রোটন দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিডের সংকেত। এবার আসি লাস্ট, হাইপোফসফরাস অ্যাসিড। হাইপোফসফরাস অ্যাসিড মানে হচ্ছে H3PO2। তাহলে তোমরাই বলো তো এইটা দ্রবণে কয়টা প্রোটন দেওয়া উচিত? এই বন্ধনটা বিশুদ্ধ সমযোজী, এই বন্ধনটা বিশুদ্ধ সমযোজী। বন্ধন কোনটা ভাঙবে? যেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যে বন্ধনে আছে ওইটা ভাঙবে, অন্যগুলো তো আর ভাঙবে না। শোনো, যদি যে কোনো বন্ধন ভাঙ্গা যেত তাহলে তুমি তো বলতা ভাই মিথেন একটা অ্যাসিড, বলতে পারতা না? মানে কেমনে বলতে যে ভাই মিথেনের কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙ্গা প্রোটন তৈরি হয়েছে দ্রবণে, বলতে পারতা না? লজিক দিতে পারতা না? সবাই তো আর ভাঙবে না, বিশুদ্ধ সমযোজী বন্ধন তো আর এভাবে ভাঙে না। পোলার সমযোজী বন্ধন ভাঙতে পারে, নাইট্রোজেন হাইড্রোজেন, ফসফরাস হাইড্রোজেন, এসব বন্ধন তার ভাঙবে না। কার্বন হাইড্রোজেন এগুলা বিশুদ্ধ সমযোজী বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একেবারেই কম। ঠিক আছে, তাহলে তোমাকে যদি আটকায়া দেয় যে H3PO2 এটার তুল্য সংখ্যা কত, ভয় পেও না, এটা তোমার পড়া আছে। ঠিক আছে, তুমি যদি না জানা থাকে, এটা তো তুমি জানো, মনে করো তোমার আরেকটা বন্ধু জানে না, সে তো আর আনসার করতে পারবে না। এটা যে জানে সে পারবে। পরীক্ষার হলে কারো ওইরকম মেধা নাই, এটা দেখে সে ভাববে কেমন হইতে পারে গাঠনিক সংকেত। অ্যাটলিস্ট বাংলাদেশের কারো কেমিস্ট্রির এরকম মেধা নাই, এটা আমি গ্যারান্টি দিতে পারি, চিন্তা করো না। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, এবার আসো। মানে আমরা নরমালিটি ব্যাপারটা বুঝতে পারছি যে নরমালিটি জাস্ট কিভাবে নরমাল দ্রবণ সেটা বুঝলাম। এবার আসি হচ্ছে শতকরা, সরি শতকরা না, এবার আসবো আমরা ফর্মালিটি। ফর্মালিটি জাস্ট এমসিকিউর জন্য, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ওয়ান ফর্মাল দ্রবণ বলতে কি বোঝায়? দেখো ভাই, ফর্মালিটি জিনিসটা কোনো নির্দিষ্ট লবণের জন্য না, নির্দিষ্ট আয়নের জন্য হয়। কিসের জন্য হয়? আয়নের জন্য। তোমরা অধ্যায় 2 গুণগত রসায়ন চ্যাপ্টারে কিছু জিনিস পড়তা, কেএসপি, কেআইপি, মনে পড়ে নাকি? কেউ কেউ পড়ছো না? অবশ্যই অবশ্যই পড়ছো। ওইখানে ওই ধরনের অঙ্ক এরকম বলা থাকতো যে এই দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা সমান 0.2 মোলারিটি, এরকম বলতো না? আচ্ছা, এই যে ক্লোরাইড আয়ন তোমাকে কিন্তু বলে নাই এই দ্রবণে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত, এটা বলে নাই কিন্তু। বলতেছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিছি, নেওয়ার পরে ওইখান থেকে আমি ম্যাগনেসিয়াম 2+ আর ক্লোরাইড আয়ন পাইছি। বলে দিতেছে যে এই দ্রবণটাতে ক্লোরাইড আয়নটার ঘনমাত্রা 0.2 মোলারিটি। এই যে একটা আয়নের ঘনমাত্রা যে প্রকাশ করে, এইটা মোলারিটি না দিয়ে কিছু কিছু জায়গায় ফর্মালিটি দেওয়া থাকে, এফ, বা বাংলায় উচ্চারণ করে দেয় ফর্মালিটি। তাহলে ফর্মালিটি কি নতুন কিছু? না, ফর্মালিটি আয়নের ঘনমাত্রা প্রকাশের একটি ভাষা মাত্র। তাহলে বলতে পারো ভাই ফর্মালিটিতে আমরা কি মাপবো? দ্রবণের আয়তন না দ্রাবকের ভর? পুরো জিনিসটা মোলারিটির মতোই হবে। প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত আয়নের মোল সংখ্যাকে ওই আয়নের ফর্মালিটি বলে। আবারও বলতেছি, এক ফর্মাল ক্লোরাইড আয়ন দ্রবণ মানে কি বলি তো? এর মানে হচ্ছে 1 লিটার দ্রবণে 1 মোল ক্লোরাইড আয়ন আছে। না, তুমি যে অনেক বেশি শরীর খারাপ করে ফেললে বা জন্ডিস টন্ডিস হয়ে গেলে তোমার শরীরে মিনারেল মাপে না, বিলিরুবিন টেস্ট করে, মিনারেল টেস্ট করে না যে এই ছেলেটার বা এই মেয়েটার পটাশিয়াম বা সোডিয়াম আয়নের ব্যালেন্স ঠিক আছে কিনা শরীরের মধ্যে। যারা বয়স্ক আছে তাদের উচ্চ রক্তচাপ জনিত যে কিছু ইয়া মাপে, ব্লাড টেস্ট করে, কি মাপে? ব্লাডে মিনারেল সোডিয়াম আয়ন কি বাইরে গেল? যে আপনার তো সোডিয়াম আয়ন বেড়ে গেছে, আপনি লবণ খাবেন না, কাঁচা লবণ খাওয়া নিষেধ, তরকারিতে লবণ কম খাবেন। এই যে এই কাজগুলা করতেছে, তখন তারা রিপোর্টটা দেয় এফ দিয়ে, ফর্মালিটি দিয়ে। তাহলে প্রতি লিটার দ্রবণে কত মোল আয়ন আছে ওই পরিমাণকে ওই দ্রবণের ফর্মালিটি বলে। ঠিক আছে, তাহলে ফর্মালিটি আর মোলারিটি ক্যালকুলেশন নতুন কিছু না, শুধুমাত্র ফর্মালিটি এককটা আয়নের ঘনমাত্রা প্রকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, ওকে। আমাদের বাণিজ্যিক ভাবে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটা হচ্ছে পার্সেন্ট বা শতকরা। পার্সেন্ট বা শতকরা। শতকরা দিয়ে কিভাবে ঘনমাত্রা প্রকাশ করা হয়? শতকরার বেসিক টাইপ হচ্ছে 3টা: পার্সেন্ট ডব্লিউ বাই ভি, পার্সেন্ট ডব্লিউ বাই ভি, পার্সেন্ট ডব্লিউ বাই ডব্লিউ, এবং 3 নম্বরটা হচ্ছে পার্সেন্ট ভি বাই ভি। পার্সেন্ট ডব্লিউ বাই ভি, পার্সেন্ট ডব্লিউ বাই ডব্লিউ, পার্সেন্ট ভি বাই ভি, প্রত্যেকটারই আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে, মানে কি দিয়ে কি বোঝায়।
ওকে, শতকরা মানে কি? প্রতি 100-তে পরিমাপ করা। শতকরা মানে প্রতি 100-তে পরিমাপ করা। তো আমরা প্রথমে পার্সেন্ট ডব্লিউ বাই ভি বলতে কি বোঝায় বা প্রশ্নে দেওয়া থাকলে কি বুঝবো বলে দিই। 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে কি বোঝায়? আচ্ছা, একটু বলে দিই। এই ভিটা মানে হচ্ছে দ্রবণের আয়তন, আর ডব্লিউটা মানে হচ্ছে দ্রবের ভর। দ্রবের ভর কিসে? গ্রামে। আর দ্রবণের আয়তন কিসে? ml এ। মনে রেখো, ঠিক আছে? এই পার্সেন্ট ডব্লিউ বাই ভিতে ডব্লিউ মানে দ্রবের ভর, ভি মানে দ্রবণের আয়তন। 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড মানে একটা পাত্রের গায়ে লেখা 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড। 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে 100 ml দ্রবণে। আই রিপিট 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 2.5 গ্রাম পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে 100 ml দ্রবণে। ঠিক আছে? ওকে, এবার আসো পার্সেন্ট ডব্লিউ বাই ডব্লিউ। মোলালিটি পড়ানোর সময় একটা কথা বলছিলাম যে ইট ইজ নট নেসেসারি যে সব সময় আমি পানি দিয়েই দ্রবণ বানাবো। পানি ছাড়া অন্য কিছু দিয়েও আমার দ্রবণটা বানানো লাগতে পারে। লিকুইড অ্যামোনিয়া দিয়ে, বেনজিন দিয়ে, অ্যালকোহল দিয়ে। এখন অ্যালকোহল যতটুকু ঘন বা একটা আঙ্গুরের রস যতটুকু ঘন, পানি কিন্তু অতটুকু ঘন না। তাহলে ঘনত্ব বলে দিলে বা অনেক সময় আমাদের দ্রবণটা গ্রামে নিতে হইতে পারে, ভর মেপে দ্রবণটা নিতে পারে। তাহলে ডব্লিউ বাই ডব্লিউ মানে দ্রবের ভর, আর এই ডব্লিউ মানে দ্রাবকের ভর, দুইটাই গ্রামে। সরি, দ্রাবক বলতেছি, দ্রাবক বলা যাবে না, দ্রবণ দ্রবণ দ্রবণের ভর, দ্রবের ভর আর দ্রবণের ভর। ঠিক আছে? টোটাল টোটাল দ্রবণটার ভর। আমাকে যদি কেউ বলে 20% ডব্লিউ বাই ডব্লিউ সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, এর মানে কি? 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে 100 গ্রাম দ্রবণে। আচ্ছা, বোঝা গেল? একটা প্রশ্ন শুনো, 20% ডব্লিউ বাই ডব্লিউ একটি দ্রবণে দ্রাবকের পরিমাণ কতটুকু? আনসার কি হবে? 20% ডব্লিউ বাই ডব্লিউ একটা দ্রবণে দ্রাবকের পরিমাণ কতটুকু? রাফাত, তুমি লিখছো 80 ml, আমি তো ml বলতে পারবো না রে বাবা, 80 গ্রাম। তুমি দ্রবণটা কিসে পরিমাপ করতেছো? এখানে এটাও গ্রাম, এটাও গ্রাম। ঠিক আছে? 20% ডব্লিউ বাই ডব্লিউ সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রাবক কতটুকু আছে? 80 গ্রাম আছে। ঠিক আছে? যখন এতক্ষণ আমি ml এর কারণে কিছু বলতে পারিনি, আয়তন দেখে কিছুই বলতে পারি নাই, এখন যখন ভর চলে আসছে আমি বলতে পারবো। ঠিক আছে? ভর নির্দিষ্ট একটা উপাদান। পার্সেন্ট ভি বাই ভি, পার্সেন্ট ভি বাই ভি। সারা জীবন তো আর আমি দ্রব বা কঠিন পদার্থ দিয়ে দিয়ে তো আর দ্রবণ বানাবো তা তো আর হয় না। লিকুইড ইন লিকুইডই তো হতে পারে। লিকুইড ইন লিকুইড বলতে কি বুঝাইতেছি? তুমি বাজার থেকে একটা সালফিউরিক অ্যাসিডের জার কিনে নিয়ে আসছো, অনেক বড়। এখন ওই সালফিউরিক অ্যাসিডটা তোমার যতটুকু তোমার ওই মাত্রার লাগবে না। ঠিক আছে? কতটুকু মাত্রার তোমার লাগবে না, তোমার আরেকটু হালকা হলেই হবে। ঠিক আছে? আচ্ছা, বা মনে করো তুমি 1 লিটার কোক কিনে নিয়ে আসছো। ঠিক আছে? এখন মনে করতেছো যে ইস, কোকটা একটু বাড়ায় বাড়ায় খাবো। হ্যাঁ, যদিও ইট সাউন্ডস ফানি এরকম আর কি, যে কোকটা বাড়ায় বাড়ায় খাবো। ঠিক আছে, একটু 50% কোক নিবো আর ঠান্ডা পানি 50% ঢাইলা এটা দিয়ে বানায় নিবো, না তাহলে কোকটা অনেক দিন যাইবো। ঠিক আছে? মনে করলা, একটু মজা করলা তুমি। তো তুমি যেটা করবা যে সালফিউরিক অ্যাসিড বা কোকের বোতল থেকে তুমি যদি মনে করো এই হচ্ছে তোমার পাত্রটা, 2 ml ঢাইলা নিলা। কত ml? 2 ml। আয়তন ভি বাই ভি মানে দ্রব আয়তন, দ্রবতাও ml এ, দ্রবণও ml এ।
2 ml নিলা সালফিউরিক অ্যাসিড, এরপরে বাহির থেকে তুমি পানি ঢালতে থাকলা, পানি ঢালতে ঢালতে টোটাল আয়তন 100 ml করলা, 100 ml দ্রবণ করলা, তখন তোমার এটা বলা যাবে 2% V/V সালফিউরিক অ্যাসিডের দ্রবণ। যে দ্রবণে 2 ml আছে সালফিউরিক অ্যাসিড, তাহলে দ্রাবক কত ml আছে? 2 ml যদি সালফিউরিক অ্যাসিড হয়, দ্রাবকটা কত ml আছে? দ্রাবকটা যদি পানি হয়, অবশ্যই 98 ml দ্রাবক আছে। ঠিক আছে, V/V মানে লিকুইড ইন লিকুইড, W/V মানে সলিড ইন লিকুইড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পার্সেন্টের ইয়াগুলো। এখন বলতে পারো ভাই কোনটা বেশি ইউজ হয়? দেখো ভাই, পার্সেন্ট W/V দিয়ে আমাদের একেবারে 99% অঙ্ক দেওয়া, এক দুইটা অঙ্ক পার্সেন্ট W/W তে দেওয়া, আর পার্সেন্ট V/V এর অঙ্ক একটু কম। এইচএসসি তে অনুশীলনীতে খুব একটা দেখা যায় না। আমি প্র্যাকটিস করাবো সবগুলাই, একটা দুইটা করে তো সবগুলাই দেখাবো, কিন্তু আমাদের বেশি লাগে পার্সেন্ট W/V। এখানে একটা ঝামেলা আছে অনেক সময়। ওকে, নন্দন, তোমার কোশ্চেনটা ভালো লাগছে। দেখো, তোমাদের একজন প্রশ্ন করলো যে ভাইয়া পার্সেন্ট V/W বলে কিছু আছে কি? আচ্ছা, এটা কেমন? আচ্ছা, এই চিনির শিরা বানাইতে দেখছো? চিনির শিরা মানে জিলাপিটা চিনির শিরার মধ্যে ডুবায় রাখে না, বা মিষ্টিটা চিনির শিরার মধ্যে ডুবায় রাখে না? ওইখানে কি পানির থেকে চিনি অনেক বেশি দেয় না? একেবারে ঘন হয়ে যায় না জিনিসটা? পানি থেকে চিনি কিন্তু অনেক বেশি থাকে। তো আমাদের একটা সাধারণ মানুষকে যদি বলি দ্রবণ বানাও, একটা সাধারণ মানুষ দ্রবণ বলতে ভাবে পানিটা দ্রাবক আর ওই সলিড জিনিসটা দ্রব, কিন্তু সায়েন্সের ভাষায় দ্রবণ মানে হচ্ছে যে পরিমাণে বেশি থাকে সে দ্রাবক। এখন চিনিটা যদি পরিমাণে বেশি থাকে, তাহলে চিনিও দ্রাবক হইতে পারে। এখন তুমি এত বড় একটা গামলার মধ্যে 10 কেজি চিনি নিয়ে এর মধ্যে মাত্র 3 লিটার পানি দিলা, কথা বুঝতে পারছো? বা 100 কেজি চিনি নিয়ে 100 কেজি চিনি নিয়ে 3 লিটার পানি নিলা। 3 লিটার পানি আর 3 কেজি পানি একই কথা। ঠিক আছে, এখন আমাকে কেউ বলতে পারবা এইখানে ওই এই দ্রবণটা পার্সেন্ট অনুযায়ী কেমনে লেখা যেতে পারে? এটা হচ্ছে 3% V/W চিনির দ্রবণ, মানে পানির দ্রবণ চিনিতে, চিনির দ্রবণ পানিতে না। ঠিক আছে, আমি তো আগেই বলছি এটা একদম রেয়ার কেস। এ ধরনের সিচুয়েশন আমরা কেমিস্ট্রিতে খুব একটা আমরা সামনে পাই না, কিন্তু বাট ওই যে প্রশ্নটা করাতে আমি বললাম, যেখানে দ্রাবকটা হয়ে গেছে গ্রামে আর দ্রবটা হয়ে গেছে লিটারে, বা পরিমাণটা হয়ে গেছে, দ্রবটা হয়ে গেছে পানি, দ্রাবকটা হয়ে গেছে চিনি, একটা কিছু একটা তো হবে, জেলির মতো থকথকে কিছু একটা তো হবে। অতিপৃক্ত দ্রবণ আমরা তাকে বলবো আর কি। ঠিক আছে, অতিপৃক্ত দ্রবণ বলবো আর কি আমরা। ওকে, আচ্ছা, আজরাফ বলতেছো ভাইয়া H2O মিলিলিটারে নিব না, এটা কেজিতে নিলে এটা লিটারে, এটা মিলিলিটারে নিলে এটা গ্রামে। ঠিক আছে, যে কোনোটা নিতে পারো, হয় কেজি আর লিটার, নয় মিলিলিটার আর গ্রাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের পার্সেন্ট V/W ওরকম মানে ফ্যামিলিয়ার পরিচিত কোনো কেস না, বাট আমরা আসলে তাও বুঝতে পারবো যে পার্সেন্ট V/W। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা শতকরাতে একটা কথা বলতে চাচ্ছিলাম যে অনেক সময় এরকম করে 2.5% সোডিয়াম কার্বনেটের দ্রবণ কিভাবে প্রস্তুত করব। তখন ছাত্ররা বলে যে ভাইয়া এখানে তো পার্সেন্টের পরে W/V বা V/V কিছু বললো না, এটা কি ধরে নিব? মনে রাখবা, যদি কিছু দেওয়া না থাকে এটা অলওয়েজ W/V, যদি প্রশ্নে কিছু দেওয়া না থাকে এটা অলওয়েজ W/V। ঠিক আছে, ওকে, মানে ইন্টারন্যাশনালি পার্সেন্ট যেটা সবচেয়ে বেশি ইউজ হয় এটা আসলে W/V, যে দ্রবটা হবে W বা গ্রামে, আয়তনটা, দ্রবণের আয়তনটা হবে লিটারে বা ml এ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পার্সেন্টের কাজ বা শতকরার কাজ, বা বলতে কি বোঝায়। ওকে, তো এখন আমরা এই এই যতগুলো জিনিস দেখছি সেটারই কিছু ম্যাথ করার চেষ্টা করব। শতকরা পর্যন্ত আমরা যা দেখছি তা দিয়ে কিছু অঙ্ক করার আমাদের ক্ষুদ্র চেষ্টা থাকবে আর কি এখন। ওকে, আচ্ছা, আমরা যদি প্রথমে মোলারিটি নিয়ে একটু কথা বলতে চাই, যে মোলারিটি, এই মোলারিটিতে আমরা কি বলছি, যে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে।
ওকে, তাহলে এই মোল সংখ্যা বা সমান কি লেখা যায়, W/m লেখা যায় না, মোল সংখ্যা সমান, অর্থাৎ মোল সংখ্যা মানে হচ্ছে গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই কি আণবিক ভর, এটা হচ্ছে কি মোল সংখ্যা, কয় তোমার কয় মোল আছে সে ততটুকু। যেমন আমরা যদি এইভাবে বলি যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 1 মোল, তাহলে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কত হবে, 40/20 সরি 20/40 সমান কত 2 মোল, সরি 0.5 মোল, ঠিক আছে না? তাহলে মোল সংখ্যা মানে কি, মোল সংখ্যা মানেই হচ্ছে যে গ্রামে কতটুকু আর আণবিক ভর কতটুকু। এখন যদি 1000 ml এ দ্রবীভূত থাকে W/m পরিমাণ, তখন তাকে আমরা কি বলি, 1 মোলারিটি, 1 মোলারিটি বলি। তাহলে যদি আমাকে বলে যে VmL পরিমাণে, মনে করো আমার দ্রবণটা 1000 ml এর জন্য না, VmL এর জন্য আমি মাপতেছি, তাহলে VmL এর জন্য কি হবে, বা আমরা যদি এইভাবে বলি যে W/m পরিমাণ যদি দ্রবীভূত থাকে আমার 1000 মিলিলিটারের দ্রবীভূত থাকলে তাকে আমরা 1 মোলারিটি বলি। তাহলে 1 এর জন্য কত, V এর জন্য কত, তাহলে এটা যদি আমরা ঐকিকে করি তাহলে আমরা মোলারিটির একটা সূত্র সাজাতে পারি, C = W × 1000 / m × V, অর্থাৎ এই V এর জন্য কত 1000 এ কত, VmL এ আছে W/m, একে কত 1000 এ কত। বলে ভাই 1000 এ কেন মাপবো, কি বলছিলাম, মোলারিটি এমন একটা স্ট্যান্ডার্ড যেটা অলওয়েজ 1000 ml বা 1 লিটারে পরিমাপ করে থাকি। এই তোমার এই দেশে বসে 0.5 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড যে কথা, আর ইন্ডিয়ায় বসে 0.5 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড একই কথা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মোলারিটির বের করার একটা আমাদের বলা যায় যে এটা হচ্ছে গণসূত্র। এই সূত্র ছাড়া এই চ্যাপ্টারে চলতে পারবো না, কিছুক্ষণ পরপরই ব্যবহার করা লাগবে আমাদের। ওকে, এটা হচ্ছে কি মোলারিটি বের করা। এখন আমরা মোলারিটি ডিরেক্ট বের করা, মোলারিটি থেকে শতকরা, শতকরা থেকে মোলারিটি, এই ধরনের কনভার্সন গুলো একটু দেখবো। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি তোমাদের, আমাদের অঙ্ক বেশিক্ষণ লাগবে না, অল্প একটুই দেখবো আমরা। দেখো মোলারিটি আর শতকরা সম্পর্কিত গণনা, আমরা কিন্তু এমসিকিউ থেকে শুরু করে বড় অঙ্ক সবই দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, এগুলো ম্যাক্সিমামই আমাদের এমসিকিউর জন্য লাগে। দেখো এই পাত্রের মধ্যে 0.2 গ্রাম পরিমাণ সোডিয়াম কার্বনেট নেওয়া হয়েছে এবং 0.2 গ্রাম পরিমাণ নিয়ে দ্রাবক অ্যাড করে টোটাল দ্রবণটা 400 ml করা হয়েছে, 400 ml দ্রবণ করা হয়েছে। এই দ্রবণের মোলারিটি কত, 0.2 গ্রাম সোডিয়াম কার্বনেট আর দ্রবণটা কত 400 ml। তাহলে একটু কথাটা বোঝার চেষ্টা করি। W কত দেওয়া আছে আমার 0.2 গ্রাম, V কত দেওয়া আছে আমার 400 ml, W দেওয়া, V দেওয়া, কি বের করব আমরা, m আমরা জানি সোডিয়াম কার্বনেটের m হচ্ছে 106, W সমান 0.2 গ্রাম, V কত 400 ml। বাস ক্যালকুলেটর নাও, মোলারিটি বা সি, বল ভাই সি দিয়ে কেন প্রকাশ করতেছেন, কনসেন্ট্রেশন আর কিছু না, সি, সি সমান W × 1000 ডিভাইড বাই m × V, সবকিছুর মান যেন বসায় দিলে তোমার মোলারিটি চলে আসবে, মোলারিটি চলে আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের বেশি যেটা দরকার পড়ে, একেবারে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ বা গ মার্কের প্রশ্ন, 2.5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত, 2.5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত। এটা হচ্ছে, এখন আমরা যে টাইপটা পড়তেছি এটা হচ্ছে শতকরা দেওয়া থাকলে মোলারিটিতে কনভার্ট করা। এর মধ্যে দুইটা টাইপ পড়বো, পার্সেন্ট W/V আর পার্সেন্ট W/W। 2.5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত। দেখো ভাই 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড মানে আমরা জানি 2.5 গ্রাম পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 100 ml দ্রবণে। কথাটা বুঝতে পারলাম, মাত্র পড়ে আসছি না, এটা থিওরি যেহেতু পড়ে ফেলছে, অঙ্ক আর কিছুই নাই। 2.5% W/V, 2.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 100 ml দ্রবণে। আমার কি দরকার রে ভাই, আমার তো আর কিচ্ছু দরকার নাই, আমার জানা দরকারই হচ্ছে ডব্লিউটা দেওয়া আছে কিনা, আছে 2.5 গ্রাম আছে
এই 2.5 গ্রাম আছে 100 ml দ্রবণে, এই যে এটা 100 ml। বাস, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর জানি 40, আর আয়তন 1000 এর সাপেক্ষে কেন মাপতেছি, এটা মোলারিটি বের করার রুলস। 0.625 মোলারিটি, 0.625 মোলারিটি হলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এইচএসসি এমসিকিউ তে আসে, বা প্রয়োগের প্রশ্নে বা অনুধাবনের খতেও আসতে পারে। আচ্ছা, এবার যদি পার্সেন্ট ডব্লিউ/ডব্লিউ ঢুকায় দেয়, এটাই হয়ে যাবে ভর্তি পরীক্ষার মনে করো সাস্টের প্রশ্ন বা কুয়েটের একটা 5 মার্কের প্রশ্ন যেরকম হয়ে থাকে। এবার আমরা পার্সেন্ট ডব্লিউ/ডব্লিউ দিয়ে দিই। ডব্লিউ/ডব্লিউ দেওয়ার অর্থ হচ্ছে একটা ছাত্র এটা বোঝে কিনা যে পার্সেন্ট ডব্লিউ/ডব্লিউ হতে মোলারিটিতে কিভাবে কনভার্ট করা যাবে, মোলারিটিতে কিভাবে নেওয়া যাবে। মানে তোমার একটা মনে করো জুস কিনে নিয়ে আসছে, তুমি এই জুসটার মধ্যে লেখা পার্সেন্ট ডব্লিউ/ডব্লিউ, তুমি বললা না আমি এই জুসে যা আছে এটার ঘনমাত্রা মোলারিটিতে কনভার্ট করে দেখবো, তুমি কেমনে করবা হাতে কলমে? আচ্ছা, তোমাকে বলছে বিশিষ্ট 26% ডব্লিউ/ডব্লিউ HCl দ্রবণের ঘনমাত্রা কত? আচ্ছা, তোমাদেরকে একটা কথা পড়ানো হয়েছে, মোলারিটি কিসের সাথে সম্পর্কিত? দ্রবণের আয়তন ভি এর সাথে সম্পর্কিত। উইদাউট ভি আমি মোলারিটি ক্যালকুলেশন করতে পারবো না। আমাকে 26% ডব্লিউ/ডব্লিউ দিছে, এর মানে কি? এর মানে হচ্ছে 26 গ্রাম HCl আছে 100 গ্রাম দ্রবণে। 26 গ্রাম HCl আছে 100 গ্রাম দ্রবণে, কিন্তু আমি গ্রাম দিয়ে আমার কিছু করার নাই রে বাবা, আমার তো দরকার আয়তন। 100 গ্রাম HCl দ্রবণ মানে কত ml, কেমনে বের করব? কি বলছিলাম, ডব্লিউ/ডব্লিউ এর অঙ্কে অবশ্যই এবং অবশ্যই ঘনত্ব দেওয়া থাকতে হবে। আমি যদি ঘনত্ব আর ভর জানি, আয়তনে চলে যেতে পারবো। তাহলে তুমি লিখবা, আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, সুতরাং আয়তন ইকুয়াল টু ভর বাই ঘনত্ব। দ্রবণের ভরটা কত? 100 গ্রাম। কেমনে বুঝলা দ্রবণের ভর 100 গ্রাম? পার্সেন্টেজে পরিমাণ দেওয়া আছে, এই কারণে 100 গ্রাম। ঘনত্ব কত? 1.25। কত আসলো? 80 ml। বাস, আর কান্নাকাটি করার কিছু নাই। আমরা আমাদের ভি পাইছি, আমরা আমাদের ডব্লিউ জানি। আমরা ডব্লিউ আর ভি জানলে সি ইকুয়াল টু ডব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এম ইন্টু ভি। এম কার? এম হাইড্রোক্লোরিক 8.904, আনসার 8.904 মোলারিটি। আচ্ছা, আমার কানেকশনটা একটু লস্ট হয়েছিল, তোমরা এখন কি শোনা যাচ্ছে কথা? দিহান, তুমি প্রশ্ন করতেছো ভর 100 কিভাবে? বাবারে, এতক্ষণ ধরে পড়াচ্ছি এরপরও তোমার বুঝি মাথায় ঢুকতেছে না? পার্সেন্ট ডব্লিউ/ডব্লিউ একটা দ্রবণ মানে কি? ওই দ্রবণের ভর 100 গ্রাম, 100 গ্রাম দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে তোমার 26 গ্রাম। ঠিক আছে, পার্সেন্ট ডব্লিউ/ডব্লিউ 26% HCl ডব্লিউ/ডব্লিউ দ্রবণ মানে 26 গ্রাম HCl আছে 100 গ্রাম দ্রবণে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা আশা রাখি পারলাম সফলতার সাথে। তুমি যদি এই অঙ্কটা সলভ করতে পারো, ইট উইল বি ভেরি গুড। কারণ হচ্ছে ডব্লিউ/ডব্লিউ এর অঙ্ক অনেক সময় আনকমন, মানে বেশি আসে না দেখে আনকমন, বাট জিনিসটা অত টাফ কিছু না। ওকে, আমরা এখন একটু পিপিএম দেখবো। পিপিএম বা তোমার হচ্ছে পার্টস পার মিলিয়ন দেখবো। আচ্ছা, এটা কঠিন কিছু না, এটা অত্যন্ত সহজ। পিপিএম বা পার্টস পার মিলিয়ন, এটা একটু খেয়াল করতে হবে। দেখো ভাইয়া, মনে করো তুমি একটা ফিশারিজ, মাছ চাষ করে, একটা ছোট ডোবার মধ্যে মাছ চাষ করে। এখন ডোবার পানিতে কতটুকু পরিমাণ আর্সেনিক আছে, মনে করো আর্সেনিক আছে ওই পানিতে, একটা গ্রামের মধ্যে। তো ছোট্ট ডোবা, আর্সেনিকের পরিমাণ যদি বেশি থাকে মাছের জন্য ক্ষতিকর, কারণ এই মাছটা আমরা খাবো, আমাদের জন্য ক্ষতিকর।
এখন একটা আয়ন খুব অল্পই থাকবে স্বাভাবিকভাবে, এই পরিমাণটা অত্যন্ত অল্প বিধায় আমরা এমন একটা একক ব্যবহার করব যেটার আনসারটা বা যেটার ভ্যালুটা দেখতে সহজ লাগে। এখন কারো যদি আনসার হয়ে যায় 10⁻6, 10⁻7, এগুলো একটু বেশি ছোট রাশি হয়ে যায়, তাহলে আমরা অতি ক্ষুদ্র পরিমাণ মাপার জন্য, আবারও বলতেছি, অতি ক্ষুদ্র পরিমাণ একটা দ্রবণের ঘনমাত্রা মাপার জন্য পিপিএম একটা একক ব্যবহার করে থাকি। 1 ppm মানে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। তাহলে মোলারিটির সাথে এর পার্থক্যটা কোন জায়গায়? মোলারিটিতে আমরা গ্রাম প্রতি লিটার দ্রবণে, প্রতি মোল, মোল মানে তো ভিতরে গ্রাম আছে তাই তো, গ্রামের জন্য আমরা মাপি, আর পিপিএম হচ্ছে আমরা মিলিগ্রামের জন্য মাপি। তাহলে 1 ppm এর সংজ্ঞা কি? প্রতি লিটার দ্রবণে 1 মিলিগ্রাম পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণের ঘনমাত্রাকে 1 ppm বলে। তাহলে 1 ppm সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি ভাই? 1 ppm সোডিয়াম হাইড্রোক্সাইড মানে প্রতি 1 লিটার দ্রবণে 1 মিলিগ্রাম পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। ঠিক আছে, 1 মিলিগ্রাম মানে 10⁻³ গ্রাম, অনেক অল্প। তাহলে পিপিএম এর সাথে মোলারিটির সম্পর্কটা কেমনে বের করা উচিত? আমরা জানি মোলারিটি সি সমান সমান ডব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই এম গুণন ভি। আর আমরা যদি ডব্লিউর কথা বলি, ডব্লিউ হচ্ছে পরিমাণটা, কার পরিমাণ? দ্রবের পরিমাণ। তাহলে আমরা পরের লাইনে কি একটু লিখতে পারি, ডব্লিউ সমান সমান সি গুণন এম গুণন ভি ডিভাইডেড বাই 1000। এখন ধরা যাক ডব্লিউ যদি এক্স গ্রাম হয়, এটা তো মোলারিটির জন্য এক্স গ্রাম, পিপিএম এ নিতে হলে এটাকে কি দিব? x/10³ গ্রাম। কথা বুঝতে পারছো? ডব্লিউ যদি গ্রাম, আচ্ছা ডব্লিউ কি? মোল সংখ্যার মানে পরিমাণটা, n ইকুয়াল টু W/m। ডব্লিউ দিয়ে কি বুঝাই? যাকে নিয়ে কথা বলতেছি তার পরিমাণ। মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল বললে কি বলে দিই? 40 গ্রাম না? অর্থাৎ একটা পরমাণু, অণু, এগুলোর পারমাণবিক বা আণবিক ভরের ইন্টারন্যাশনাল ইউনিটটা কি? গ্রাম। কিন্তু পিপিএম এর জন্য ইউনিটটা কি হয়ে দাঁড়ায়? মিলিগ্রাম। গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাবে মিলিগ্রাম, তাহলে CmV/1000। ঠিক আছে না? ওকে, আচ্ছা, এখন এখানে ভি এর পরিমাণটা কত? পিপিএম এর জন্য আমি যখন মিলিগ্রাম নিই তখন আয়তনটা কি নিব? আয়তনটাও নিব আমরা 1000 ml। কারণ কি? 1 লিটার দ্রবণে 1 মিলিগ্রাম থাকলে তাকে বলে হচ্ছে 1 ppm। তাহলে 1 লিটার দ্রবণে x মিলিগ্রাম থাকলে তাকে বলবো আমরা x ppm। তাহলে এখানে 10³ দুই পাশ থেকে কাটা, সূত্রটা কি দাঁড়ায়? x = cm × 10³ ppm। একদম সিম্পল। আগে আমাদেরকে এই সূত্রগুলো ইউজ করতে দেওয়া হইতো না, বলতো যে একেবারে অনেক বড় করে লেখো। এখন গুহ স্যার এবং হাজারি স্যারের নতুন 2020 সালের এডিশনের বইতে দেখা যাইতেছে যে এগুলো ওনারা ডিরেক্ট সূত্র আকারে দিয়ে দিয়েছেন, আমাদের আর কোনো ভয় নাই। আমাদের গ মার্কের প্রশ্ন করবে যে মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি 0.1 মোলারিটি, পিপিএম এ ঘনমাত্রা কত হবে? কেমনে বের করবা পিপিএম এ ঘনমাত্রা? কিভাবে বের করব? এসি মানে কি? মোলারিটি। এম মানে কি? আণবিক ভর। 10³ কোত্থেকে আসলো? যে সূত্র সাজানোর জন্য আসছে। তাহলে x = তোমার সি হচ্ছে 0.1, মোলার আণবিক ভর হচ্ছে 36.5, আর 10³ এত ppm। এই হচ্ছে আমার ppm এ ঘনমাত্রা বা পরিমাণ। আবারও বলতেছি, আমরা নরমালি ডব্লিউ ইকুয়াল টু কি? CmV/1000। এটা কিসের সূত্র? মোলারিটির সূত্র। তোমাকে বললো 1 লিটার x মিলিগ্রাম কোন কিছুর ppm বাইর করে দেখাও, তাহলে ডব্লিউ জায়গায় আমরা লিখলাম, পরিমাণের জায়গায় লিখলাম x/10³। কারণ মিলিগ্রামে নেওয়া মানে পরিমাণকে আমরা 1000 দিয়ে ভাগ করতেছি। 1 লিটারের জন্য মাপে ppm, তাহলে ভি কত? 1000। যদি তোমাকে অন্য কিছু দিত প্রশ্নে, তাহলে আমরা সূত্রটা আগে সাজিয়ে নিতেছি। 1000 বাদ, তাহলে x = cm × 10³ ppm। তাহলে ppm এর ঘনমাত্রাকে কি দ্বারা প্রকাশ করি? ppm এর পরিমাণকে x দ্বারা প্রকাশ করি। কোনো কিছুর পরিমাণ যদি মোলারিটিতে দেওয়া থাকে আমরা তার পরিমাণ ppm এ বের করে নিতে পারবো। আই রিপিট, যদি পরিমাণটা শতকরায় দেওয়া থাকতো, শতকরা থেকে মোলারিটি বের করব, মোলারিটি থেকে ppm এ নিব। কেউ যদি আমাকে বলে 2.5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা ppm এ নাও,
আমি আগে মোলারিটিতে নিব, এরপরে পিপিএম এ নিব। পিপিএম এ নেওয়ার সূত্র কি? মোলারিটি বের হয়ে গেলে সি বের হয়ে গেলে সি গুণন এম গুণন 10 কিউব, এটা হচ্ছে পিপিএম এ নেওয়ার সূত্র। মোলারিটি গুণন আণবিক ভর গুণন 10 কিউব, ঠিক আছে, এটা হচ্ছে পিপিএম। এরপর আমরা দেখি হচ্ছে পিপিবি, এই একটা একক আছে, পার্টস পার বিলিয়ন, ঠিক আছে, পার্টস পার বিলিয়ন। এটা হচ্ছে আরো অনেক বেশি ক্ষুদ্র। মনে করো তুমি একটা পুকুরের পানি থেকে 1 গ্লাস পানি নিছো, অনেক বড় পুকুর, এই 1 গ্লাস পানিতে কতটুকু সোডিয়াম লবণী বা আসবে বলো দেখি? এত এত একটা বড় পুকুরের কত হাজার হাজার মানে তোমার যদি আমি বলি যে ঘন ফুট বা কত লিটার, হাজার হাজার লিটার পরিমাণ পানি আছে, এ থেকে 1 গ্লাস পানিতে এত নগণ্য পরিমাণ সোডিয়াম আয়ন পাওয়া যাবে যে একেবারেই অল্প। পিপিবি মানে হচ্ছে 1 ppb মানে 1 মাইক্রোগ্রাম পার লিটার। তাহলে প্রতি লিটার দ্রবণে 10⁻⁶ গ্রাম পরিমাণ যদি থাকে, মাইক্রোগ্রাম মানে কি 10⁻⁶ গ্রাম, প্রতি লিটার দ্রবণে 10⁻⁶ গ্রাম পরিমাণ বস্তু সঞ্চিত থাকলে বা দ্রবীভূত অবস্থায় থাকলে ওই দ্রবণের ঘনমাত্রাকে 1 ppb বলে। এটি একেবারে ক্ষুদ্র পরিমাণ নির্ণয়ের জন্য আমাদের দরকার পড়ে। তাহলে এই সূত্রটার মধ্যে শুধু কি চেঞ্জ হবে বলো দেখি? পিপিবি তে ঘনমাত্রা x = cm⁻10⁶, 10⁻³ হয়ে গেল কি 10⁻⁶, সেম জিনিস শুধু মিলিগ্রাম হয়ে গেল মাইক্রোগ্রাম, মিলিগ্রাম হয়ে গেল মাইক্রোগ্রাম, ঠিক আছে। তাহলে পিপিএম আর পিপিবি এর জন্য কনভার্সনটা একই রকমের। ওকে, আচ্ছা, চলো আমরা একটু অঙ্ক করি, অঙ্ক করলে আমাদের মাথা খুলবে, আরো কনসেপ্টটাও ক্লিয়ার হবে। ওকে, একটা পাত্রের মধ্যে 0.25 মোলারিটি ঘনমাত্রার সোডিয়াম কার্বনেট আছে। একটা পাত্রের মধ্যে কি 0.25 মোলারিটি ঘনমাত্রার সোডিয়াম কার্বনেট আছে। এই দ্রবণের ঘনমাত্রাটা পিপিএম আর শতকরা এককে প্রকাশ করতে বলছে। তাহলে মোলারিটিকে কিসে কনভার্ট করতে বলছে? পিপিএম এ আর শতকরায়। ওকে, আমরা সরাসরি সূত্র দিয়েও করতে পারি, তোমরা যদি চাও ভাইয়া লাইন বাই লাইন একটু বলেন তো, এই জন্য আমি একটু লাইন বাই লাইন বলে দিছি। দেখো 0.25 মোলারিটি, এই কথার অর্থ কি? এই কথার অর্থ, মোলারিটি মানে কি বলো দেখি? মোলারিটির ভিতরে থাকে মোল পার লিটার, এই জিনিসটা থাকে না? ওকে, তাহলে 0.25 মোলারিটি অর্থ হচ্ছে 1 লিটার দ্রবণে দ্রবীভূত আছে, 1 লিটার দ্রবণে দ্রবীভূত আছে সমান 0.25 মোল, ঠিক আছে না? 0.25 মোল পরিমাণ সোডিয়াম কার্বনেট মানে কত গ্রাম? 0.25 গুণন 106 গ্রাম। 106 কেন? আণবিক ভর। মোল সংখ্যা গুণন আণবিক ভর মানে কি ডব্লিউ। কত গ্রাম? 26.5 গ্রাম। 1 লিটারে যদি 26.5 গ্রাম বা 1 মোল থাকে, সরি 26.5 গ্রাম থাকে, তাহলে তাকে বলে 0.25 মোলারিটি। এই তো, আমরা কি গ্রামে মাপবো নাকি মিলিগ্রামে? 26.5 গুণন 10 কিউব, ঠিক আছে না? অর্থাৎ এত পিপিএম হচ্ছে এই দ্রবণের ঘনমাত্রা। তাহলে মোলারিটি থেকে পিপিএম এ কেমনে নেয়? 1 লিটারে থাকে 0.25 মোল, 25 মোল মানে 26.5 গ্রাম, 26.5 গ্রাম মানে 26.5 গুণন 10 কিউব পিপিএম। এটা হচ্ছে আমাদের আনসার। মানে আমি লাইন বাই লাইন লিখলাম, তুমি চাইলে ওই ডিরেক্ট সি গুণন এম গুণন 10 কিউব, ইট উইল বি অলসো রাইট। এবার আসি শতকরা। শতকরা কিসে মাপে? দ্রবণটা 100 ml এর জন্য মাপে, আর কোনো কাজ নাই। তুমি বলবা 1000 ml এ আছে 26.5 গ্রাম, তাহলে 100 ml এ আছে 2.65 গ্রাম। আনসার, আনসার কি 2.65% W/V। শেষ। শতকরা বের করে একদম পানি ভাত। মোলারিটি দেওয়া থাকলে শতকরা বের করার কিছু না, মোলারিটি মাপে 1000 ml বা 1 লিটারে শুধু ওই পরিমাণটাই মাইপা দিবা তোমার 100 জন্য কত, 100 জন্য কত, এটাই হচ্ছে আমাদের শতকরা। একদম সিম্পল, ঠিক আছে। ডিরেক্ট সূত্র দিয়ে ক্যালকুলেটর মারতে পারো, চাইলে হাত দিয়ে করতে পারো। ওকে, আচ্ছা, আজকের সবচেয়ে এক্সট্রিম ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ওকে, দেখো একটা সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, ওইখানে সালফিউরিক অ্যাসিডটা 80% পিওর, 80% W/W। কতটুকু কতটুকু এটা? 80%।
মানে এই সালফিউরিক অ্যাসিড থেকে কেউ যদি 1 ফোঁটা নেয় 0.8 ফোঁটা সালফিউরিক অ্যাসিড পাওয়া যাবে। 80% পিওর আর কি, 80% W/W সালফিউরিক অ্যাসিড। ওকে, একটা দেওয়া আছে। আচ্ছা, এই দ্রবণটার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। বলে ভাই আপেক্ষিক গুরুত্ব মানে কি? ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব এই দুইটার অঙ্কে কাজ একই, তবে দুইটার সংজ্ঞা ভিন্ন। আমি বললাম একটা লিকুইড আছে, মনে করো এই লিকুইডটা হচ্ছে একটা অরেঞ্জ জুস। এই অরেঞ্জ জুসটার ঘনত্ব 2.3 গ্রাম পার ml। এর মানে হচ্ছে 1 ml পরিমাণ যদি সিরিঞ্জ দিয়ে 1 ml পরিমাণ তুমি অরেঞ্জ জুসটা নাও, তাহলে 2.53 গ্রামের মতো মনে হবে। আমি যদি এইভাবে বলি কেজি পার লিটার, তুমি 1 লিটার অরেঞ্জ জুস নিলে বাজারে গিয়ে মাপলে দেখবা 2.5 কেজির মতো হয়েছে। এটা সাপোজ, এটা হচ্ছে তার ঘনত্ব। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পানির ঘনত্বের সাথে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ঘনত্বের তুলনায় একটা বস্তু কত গুণ ভারী সেটা বোঝাতে আপেক্ষিক গুরুত্ব ব্যবহার করা হয়। একই কথা, তোমাকে যদি কেউ বলে কেরোসিনের আপেক্ষিক গুরুত্ব 13.6, তুমি বলবা কেরোসিন ওই একই তাপমাত্রার পানির তুলনায়, সম আয়তন পানির তুলনায় 13.6 গুণ ভারী। আমি যদি বলি একটা স্প্রাইটের আপেক্ষিক গুরুত্ব 1.5, তুমি বলবা তাহলে ওই পরিমাণ পানির তুলনায় ওই পরিমাণ স্প্রাইট 1.5 গুণ বেশি ওজন হবে, ভর হবে। ঠিক আছে, এটা কেবল আপেক্ষিক গুরুত্ব। অঙ্কে এটার ব্যবহার ঘনত্বের মতোই। ঘনত্ব যে কথা, আপেক্ষিক গুরুত্ব একই কথা। ঘনত্বের একক হয়, আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয় না। কারণ আপেক্ষিক গুরুত্ব মানে পানির ঘনত্বের সাথে তুলনা করছি, ভাগ দিয়ে আসছি, মানে তুলনা করে আসছি কত গুণ। ঠিক আছে, ওকে। তাহলে 1.15 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 80% W/W সালফিউরিক অ্যাসিড, এটার 2 ml নেওয়া হয়েছে এখান থেকে। কতটুকু নেওয়া হয়েছে? 2 ml। 2 ml নেওয়া হয়েছে একটা পাত্রে। এই যেটা হচ্ছে পাত্র। 2 ml নিয়ে দ্রবণের আয়তন 500 ml করা হয়েছে। বাহির থেকে আরো পানি টানি দিয়ে টোটাল আয়তন কত হওয়া করছে? 500 ml করা হয়েছে। দ্রবণটার ঘনমাত্রা ppm এ কত? এখানে অনেকগুলা কথা জড়িত। এখানে আছে পার্সেন্ট, এখানে আছে আপেক্ষিক গুরুত্ব, এখানে আছে ppm। তাহলে আমরা ঠান্ডা মাথায় একটা একটা করে জিনিস বুঝি আগে। প্রথমে আমাদের বুঝতে হবে যে আপেক্ষিক গুরুত্ব যেহেতু কথাটা বলা, এবং 2 ml সালফিউরিক অ্যাসিড যেহেতু নিয়ে, দ্রবণটা যেহেতু 2 ml সালফিউরিক অ্যাসিড নিয়ে বানাইছে, 2 ml সালফিউরিক অ্যাসিড এই পাত্র থেকে নেওয়া মানে কতটুকু সালফিউরিক অ্যাসিড নেওয়া, এটা আগে বুঝতে হবে। এখন এই পাত্রটাতে আপেক্ষিক গুরুত্ব 1.15, তাহলে 2 ml গুণন ঘনত্ব, আয়তন গুণন ঘনত্ব মানে ভর, মানে 2.3 গ্রাম। এর মানে হচ্ছে ওই 2 ml মানে 2.3 গ্রাম সালফিউরিক অ্যাসিড। 2 ml মানে 2.3 গ্রাম সালফিউরিক অ্যাসিড। কিন্তু পার্সেন্টটা কত পার্সেন্ট? পার্সেন্টটা হচ্ছে 80%। মানে ওই পাত্রে সালফিউরিক অ্যাসিড কতটুকু আসলে? 80%। পুরো পুরো পাত্রটা তো আর সালফিউরিক অ্যাসিড ভরে দিতে পারবে না, কিছু তো পানি দেওয়া লাগে সাথে। কারণ কোনো অ্যাসিডই অ্যাসিড না যদি তার সাথে পানি দ্রবীভূত অবস্থায় না থাকে, তাহলে তো প্রোটন আয়নিত হতে পারবে না। তাহলে 2.3 গ্রাম এর 80% মানে কত? 2.3 গ্রামের 80% মানে 1.84 গ্রাম। আমরা কি বুঝলাম? আমার ওই পাত্রটাতে 1.84 গ্রাম পরিমাণ সালফিউরিক অ্যাসিড ঢুকছে আসলে। ঠিক আছে, আমি যে 2 ml নিছি, এর মানে আমি 1.84 গ্রাম ঢুকছে সালফিউরিক অ্যাসিড। আবার প্রথম থেকে বলি, এই অঙ্কের এটাই মূল কাজ। যদি এখানে 100% হয়তো সালফিউরিক অ্যাসিড, আমার এত চিন্তা ছিল না। যদি এখানে পার্সেন্ট নাই দেওয়া থাকতো আমাকে, তাও আমার চিন্তা ছিল না। আমাকে যদি বলতো 2 ml 1.15 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট সালফিউরিক অ্যাসিড, আমি কি করতাম? আমরা জানি ভর সমান সমান আয়তন ও গুণন ঘনত্ব, আমরা বের করে ফেলতাম 2 গুণন 1.15 সমান কি লিখতাম? 2.3 গ্রাম। আমি তখন কি বলতাম জানো? আমি বলতাম এই যে আমার 500 ml দ্রবণ, এই 500 ml এ আছে 2.3 গ্রাম সালফিউরিক অ্যাসিড, একে কত, 1000-এ কত, শেষ। আমি বাইর করে ফেলতাম, অঙ্কের আনসার শেষ করে ফেলতাম আমি। হ্যাঁ, কিন্তু যেই পাত্র থেকে 2 ml সালফিউরিক অ্যাসিড নিছে, ওই পাত্রটা আবার 80% এর ভেজাল লাগাই দিছে। কিন্তু 80% মানে তুমি এখান থেকে যদি 1 ফোঁটাও নাও, 1 গ্রামও নাও, এর 80% আসলে সালফিউরিক অ্যাসিড ঢুকবে, বাকিটা সালফিউরিক অ্যাসিড না। ঠিক আছে, তাহলে
2.3 গ্রাম গুণন 80/100, আমার ওই পাত্রে 1.84 গ্রাম সালফিউরিক অ্যাসিডই ঢুকছে। তাহলে 500 ml এ আছে 1.84 গ্রাম, 1000 ml এ আছে 3.68 গ্রাম। গ্রামকে কিসে নিব? আমার আনসার ppm এ চাইছে, গ্রামকে আমি সাথে সাথে 3.68 গুণন 10 কিউব মিলিগ্রামে নিয়ে গেলাম, মিলিগ্রাম পার লিটার বা ppm এ আনসার। মিলিগ্রাম পার লিটার থেকে ppm এ আনসার চলে যাওয়া। তাহলে এই অঙ্ক করতে হলে আমরা ক্লিয়ার হলো বা জানলাম। পার্সেন্ট W/W ব্যাপারটা বুঝলাম, যে পার্সেন্ট W/W মানেই তো হচ্ছে তোমার 100 গ্রাম দ্রবণে আছে 80 গ্রাম, ঠিক আছে না? ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এইখান থেকে যদি 2 ml নিই তাহলে 2.3 গ্রাম ঢুকবে, এখান থেকে 2 ml নেওয়া মানে 2.3 গ্রাম ঢুকবে। কিন্তু 2.3 গ্রাম ঢুকতো যদি পিওর থাকতো, এটা 80%, তাহলে 2.3 গ্রামের 80% ঢুকবে বা 1.84 গ্রাম ঢুকবে। তাহলে 500 ml দ্রবণে 1.84 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 1000 ml বা 1 লিটারে কত? 3.68 গ্রাম। কেন 1 লিটারে মাপতেছি? ppm কিসের সাপেক্ষে মাপে? প্রতি লিটারে কত মিলিগ্রাম, ওটাকে বলে ppm। প্রতি লিটারে কত মিলিগ্রাম, ওটাকে বলে ppm। ঠিক আছে, ওকে। দেখি তোমাদের প্রশ্ন আছে কিনা। ওকে, আচ্ছা, যাদের রেকর্ডিং চলতেছে রেকর্ডিংটা অফ করে দিতে